everyone. তো জ্যামিতিক আলোকবিজ্ঞান নিয়ে চলে আসছি, জ্যামিতিক আলোকবিজ্ঞান নিয়ে চলে আসছি। তো এটা শুরু করার আগে বলে নেই, ভয়েস, সাউন্ড, ভিডিও সব ঠিক আছে কিনা চেক করো, আমিও চেক করি, দেন শুরু করব। আচ্ছা, এটা ফুল সিলেবাসের চ্যাপ্টার, ঠিক আছে। সো মেডিকেল অ্যাসপিরেন্টের জন্যই নেওয়া, যেহেতু ভার্সিটিতে ফুল সিলেবাস নাই। চাইলে দেখতে পারো যারা 24-25 ব্যাচ যদি থাকো, 24 ব্যাচ যদি থাকো। আচ্ছা, ধরো আগে দিয়ে নিই ক্লাসটা। পুরাটা পড়াবো না আজকে, কম পড়াবো, মানে কম বলতে আর কি, শুধু প্রথম পার্টটা পড়াবো, মানে যতটুকু নিতে পারবো আর কি অতটুকুই পড়াবো, কারণ যেহেতু ফুল সিলেবাসের চ্যাপ্টার, সো ভাঙা ভাঙা বুঝায় পড়াইতে হবে, এটা স্বাভাবিক। আচ্ছা, ধরো শেষ করে নিই। চেষ্টা করব যাদের আইডিয়াও নাই, যে ভাই চ্যাপ্টারটা কখনো পড়ি নাই, আসো, আশা করি বুঝতে পারবা, ঠিক আছে। মানে ক্ষতি হবে না এটা বলতে পারি, যে লাভ হবে, মানে বুঝতে পারবা এইটুকু আশা করি, মানে এইটুকু বলতে পারি। বাকিটা ক্লাস করে নিজে বুঝা নিও, ঠিক আছে। যারা এই চ্যাপ্টারটা একবারও পড়ো নাই, তারা ক্লাসটা একবারের জায়গায় দুইবার করো যদি লাগে, বাট আশা করি তোমাদের জন্য অর্ধেক ভাইঙা ভাইঙা নিব, পুরোটা একবারে নিব না। দাঁড়াও দিয়ে নিই, আর সবাইকে ডাক দাও, শুরু করতেছি, যেহেতু 20-25 মিনিট পরে বলছিলাম। আচ্ছা, দাঁড়াও, আর কোনো গ্রুপে কি দেওয়া বাকি আছে? আমি কিন্তু সব গ্রুপে জানায় দিয়ে আসি, সত্য কথা, মানে টেলিগ্রাম গ্রুপে। কেউ যদি পরে বলে যে না ভাইয়া আমরা তো জানতামই না, এটা কিন্তু ঠিক না, আমি কিন্তু দিয়ে আসি লিঙ্কটা। দেখা না দেখা তোমার ব্যাপার, আমার দায়িত্ব আমি করি। আচ্ছা, অর্ধেকটা পড়াবো, পুরাটা পড়াবো না, টেনশনের কিছু নেই। পার্ট 1 লিখতে ভুলে গেছি, যাই হোক। ভিডিও টিডিও ঠিক আছে, সব সাউন্ড টাউন্ড ঠিক আছে, চেক করছো? চেক করি, দাঁড়াও। ভিডিও টিডিও ঠিক আছে, সব সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে তো। হ্যাঁ, আদাব সবাইকে। আচ্ছা, আর কেউ আসবা নাকি শুরু করে দিব? 52 জন মনে আছো নাকি? ধরো, ফুল সিলেবাসের চ্যাপ্টার জানি কম থাকবা, এটা আমি এক্সপেক্ট করি, যেটাই হোক। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, নমস্কার, ঠিক আছে। যারা আসেন আইসা পড়বো আশা করি। আর যেটা বলবো, ফুল সিলেবাসের ক্ষেত্রে যেটা আমি বলছিলাম, যে তোমাদেরকে, দাঁড়াও দেখে আসি, কত কিছু যে চেক করা লাগে, তোমরা তো যদি এই জায়গায় দাঁড়াইতে তাহলে বুঝতা। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, জ্যামিতিক আলোক বিজ্ঞান। আচ্ছা, ঠিক আছে। আর কেউ কে আসবা, আসলে আসো। আজকে শুধুমাত্র অর্ধেকটা পড়াবো, ঠিক আছে, বেশি পড়াবো না, অর্ধেকটা পড়াবো। তোমাদের ভালোর কথা চিন্তা করে আমি চাইলে পুরোটা পড়াই দিতে পারি, পুরো স্লাইডই আছে, কিন্তু এখানে 99টা না 100টার মতো আছে। খালি জ্ঞানমূল, বহুপদী আর অভিন্ন তথ্যভিত্তিক, ওইটাও মনে হয় তুলে রাখছে এখানে। যাই হোক, ওটা পড়াবো না, বাট ওইটা বহুপদী আর অভিন্ন তথ্যভিত্তিক বাদে বাকি সবগুলাই পড়াবো। একটা কারণে এতগুলো এমসিকিউ কেন করাবো এই চ্যাপ্টারের ক্ষেত্রে, শর্ট সিলেবাসের গুলো দেখো তোমরা। আমি মনে করো স্লাইডে মনে কিছু বাদ টাদ দিছে, কারণ কি, কারণ একই টাইপের বারবার আছে, ওই জন্য তোমরা দেখলেই পারবা, আর আমি তো কনসেপ্ট সবগুলো আলোচনা করি। ফুল সিলেবাসের ক্ষেত্রে দেখা যায় আমি সবসময় স্লাইডারকে বলে রাখি যে কোনো কিছু বাদ দিবা না, সব তুলবা। সবই তুলছে এটার মধ্যে, কারণ ওই যে চুম্বকের মতো আর কি। তো যাতে তোমাদের বইয়ের ভিতরের সব নলেজ আইডিয়া হয়। তো কারো যদি একদম জিরো লেভেলের নলেজ থাকে, দেখো, বুঝবা আশা করি। আচ্ছা, ফার্স্টে আসি, কোন বর্ণের রাশি রশ্মিকে মধ্যরশ্মি বলে? সো এটা তো একদম জ্ঞানমূলক। কোন বর্ণের রশ্মিকে মধ্যরশ্মি বলা হয়, ঠিক আছে। তো কোন বর্ণের রশ্মিকে মধ্যরশ্মি বলা হয়, তোমরা সবসময় মনে রাখবা, এটা যেহেতু জ্ঞানমূলক, বেনিয়া সহকলাতে যাবা না, তাইলে ক্যাচালে পড়বা, তাইলে ভুল করবা। যেটা আমি মনে রাখতাম, মনে রাখবা ভাইয়া, সেটা হলো এঙ্গেজমেন্ট। বিয়ে তো মানে বিয়ে তো আমি করি নাই, মানে যেমন অপু ভাই করছে। সো এঙ্গেজমেন্ট, এ জায়গায় কি ম্যারেজ, ঠিক আছে, বিয়ে আর কি। মাঝখানে কি হয় বলতো, এঙ্গেজমেন্ট আর ম্যারেজের মাঝখানে কি হয়? গায়ে হলুদ। কি হয় ভাইয়া? গায়ে হলুদ, তাই না? গায়ে হলুদ একটা প্রোগ্রাম থাকে না? তাহলে মধ্যরাশিকে হলুদ, মধ্যরাশিকে হলুদ। আমি এভাবে মনে রাখতাম সবসময়, মধ্যরাশিকে, এটার ইংলিশ টার্মটাও জানা রাখো, মিন রে, মিন রে, ঠিক আছে। তো মধ্যরাশিকে, মধ্যরাশি হলো গায়ে হলুদ। বেনিয়া সহকলাতে যাবা না, ঝামেলায় পড়বা, আমি আবারও বলি, ওটাতে যাবা না, ওখানে করতে গেলে দেখবা ঝামেলায় পড়ে গেছো। এঙ্গেজমেন্ট, বিয়ে, মাঝখানে কে? গায়ে হলুদ। তো সবসময় মধ্যরাশিকে গায়ে হলুদ, ঠিক আছে। এরপরে, কোন
রঙের, এটা কোন হবে আর কি, কোন রঙের, আচ্ছা কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি, কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি। তো এটা তোমরা কিভাবে পড়ো, এখানে দেখো খুব সুন্দর একটা কনসেপ্ট, বিচ্যুতির সাথে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তরঙ্গ দৈর্ঘ্যের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। বুঝাইতে পারছি? বিচ্যুতির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক। সহজ কথা, তরঙ্গ দৈর্ঘ্য যার কম বিচ্যুতি তার বেশি, এটা মাথায় গেঁথে নাও। যেমন তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক না? ঠিক একইভাবে বিচ্যুতির সাথে তরঙ্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই কনসেপ্টটা মাথায় নাও। তাহলে ল্যামডা যার কম বিচ্যুতি তার বেশি। ছোটবেলা থেকে পড়ছো বেনিয়া সহ কলা, এই চ্যাপ্টারে বহুতবার লাগবে। বেনিয়া সহ কলা, যত সামনের দিকে যাব ল্যামডা তত বাড়ে, যত সামনের দিকে যায় তত ল্যামডা বাড়ে। আরেকটা কোন জায়গায় পড়ছিলাম? তড়িৎচুম্বকীয় তরঙ্গতে। এভাবে মনে করার চেষ্টা করবা। তো ল্যামডা যত সামনের দিকে যায় তত বাড়ে। তাহলে বিচ্যুতি কার বেশি বলছে? বিচ্যুতি কার বেশি বলছে? তাহলে ল্যামডা যার কম, সবচেয়ে ল্যামডা কার কম? বেগুনির। তাহলে বেগুনির ল্যামডা, বেগুনি অপশন আছে, বেগুনির ল্যামডা কম। ঠিক আছে, সো বেগুনির ল্যামডা কম, বিচ্যুতি বেশি। বুঝাইতে পারছি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখানে অনেকেই এটা বলে যে তোমরা এইভাবে মনে রাখবা, বি ফর বিচ্যুতি, বি ফর বেগুনি। বাট অপশনে যদি বেগুনি না দিয়ে অন্য কিছু থাকে, অপশনে যদি বেগুনি না দিয়ে অন্য কিছু থাকে, তখন তুমি কিভাবে বের করবা? এটা আমি দেখছি অনেক জায়গায় বলে যে বিচ্যুতি, বতে বিচ্যুতি কার বেশি, বিতে বেগুনি। এভাবে মনে রাখার দরকার নাই ভাই। তোমার যদি বেগুনি না দিয়ে অন্য কোনো একটা অপশন দেয়, তখন তো আটকে যাবা, আটকে যাবে না। যেটা আসল রিয়ালিটি ফ্যাক্ট সেটা হলো বিচ্যুতির সাথে ল্যামডার ব্যস্তানুপাতিক সম্পর্ক। এইভাবে মনে রাখছিলাম। হ্যাঁ আমি জানি এটা অনেকেই জানো না, কিন্তু তোমাকে যদি চালাকি কইরা, যেমন পরে আরেকটা এমসিকিউ আছে দেখাই দিছি, তখন তুমি কেমনে মনে রাখবা? বেগুনি নাই অপশনে, মনে করে এখানে বেগুনি বাদ দিয়ে নীল দিলাম, এখানে বেগুনি বাদ দিয়ে নীল দিলাম, তখন অ্যান্সার কি হবে? নীল হবে না। আমি বেগুনি দিলাম না, অপশনে দিলাম নীল, তখন ল্যামডা কার কম? ল্যামডা কার কম? নীলের কম। তাহলে অ্যান্সার কত? বিচ্যুতি কার বেশি? নীলের বেশি। বুঝাইতে পারছি? অ্যাকচুয়ালটা যাই না রাখো, যদি অপশনটা চেঞ্জ করে দেয় তখন কিন্তু পারবা না, বা অন্য অবজেক্টিভ দেয়, অন্য অবজেক্টিভ আছে আরো। তো যার ল্যামডা কম হবে তার বিচ্যুতি সবচেয়ে বেশি হবে। আমি এই চ্যাপ্টারে একটা কথা 3বার করে বলবো, 4বার করে বলবো, যেটা হয়তো মডার্ন ফিজিক্স বা ভূতল বিজ্ঞানে বলি নেই, কারণ এটা শর্ট সিলেবাসের বাইরে, সেজন্য আরেকবার বলতেছি। বিচ্যুতি যার বেশি ল্যামডা তার কম, বিচ্যুতির সাথে ল্যামডার ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা যাতে মাথায় ভালো করে, মাথায় ওই বি ফর বেগুনি, বি ফর বিচ্যুতি এগুলো ফালাই দাও। বিচ্যুতির সাথে ল্যামডা সম্পর্ক ব্যস্তানুপাতিক, সহজ কথা। বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তারপরে ছাগলের ভয়েস না। আচ্ছা, এরপরে সরল অণুবীক্ষণ যন্ত্রে কি ধরনের প্রতিবিম্ব দেখা দেয়? চলো এখন কিছু বিষয় আমাদের জানা লাগবে। আগে কিছু জিনিস আমরা জানি, কিছু জিনিস জানি। বাস্তব, বাস্তব, বাস্তবের আরেকটা নাম কি জানো? বাস্তবের আরেকটা নাম সদ। বাস্তবের আরেকটা নাম কি? সদ। এগুলা বাংলা শব্দ জানতে হবে। অবাস্তব এই চ্যাপ্টারে লাগবে। অবাস্তব, এটার আরেকটা শব্দ কি জানো? অসৎ। এগুলা জানা লাগবে। অনেকে জানো যারা এসএসসি তে পড়ছো ঠিক মতো। অবাস্তব মানে কি? অসৎ। বাস্তব মানে কি? সৎ। আচ্ছা, এগুলা যাতে জানি। আচ্ছা, বাস্তবের সাথে 99% কেসে, 99% ব্যতিক্রম থাকতে পারে, সেটা আলাদা। ম্যাক্সিমাম ক্ষেত্রে বাস্তবের সাথে সবসময় উল্টা যাবে। বাস্তবের সাথে সবসময় উল্টা যাবে। কোনো প্রতিবিম্ব যদি উল্টা দেখো, তার মানে নিঃসন্দেহে সেটা বাস্তব অথবা বাস্তব অথবা সৎ। মানে বাস্তবেরই আরেকটা নাম সৎ। আচ্ছা, যদি কোনো জিনিস অবাস্তব দেখো, তাহলে সবসময় মনে রাখবা সেটা সোজা যায় 99% কেসে। 99% ব্যতিক্রম থাকতে পারে, সেটা আলাদা বিষয়। অবাস্তব দেখলে সেটা সোজায় যাবে। ঠিক আছে? মানে সোজা থাকলে অবাস্তব, উল্টা থাকলে বাস্তব। সহজ কথা, একটা জানলে আরেকটা হয়ে যাবে। এটা গেল। এটুকু আমাদের নলেজ হইলো। বাস্তব মানে সৎ, অবাস্তব মানে অসৎ। বাস্তবের সাথে উল্টা যাবে, অবাস্তবের সাথে সোজা যাবে। এটা যাতে মাথায় থাকে সবসময়। অনুবীক্ষণ না, সবসময়। আচ্ছা, এরপরে আসি। আচ্ছা, অনুবীক্ষণ যন্ত্রটা আমরা কেন দেখি ভাইয়া? ম্যাগনিফাইং, সরল অনুবীক্ষণ যন্ত্র মানে কি? আতসী কাঁচ বা ম্যাগনিফাইং গ্লাস, এটাও কিন্তু ইউজ করে। সো আমরা কেন দেখি বলতে পারবা? একটা মনে করো পেঁয়াজ, ছোটবেলায় তো সবাই 9, 10 এই প্র্যাকটিক্যালটা করছো না? পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ। যারা ভালো ভালো ল্যাব আছে যাদের স্কুলে, তারা তো করছো এটা, মানে নাম তো শুনছো, পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ। মনে আছে পেঁয়াজটার স্বল্পপত্র কাইটা যে অনুবীক্ষণ যন্ত্রের নিচে দিছিল, দেখছিলাম একদম ভিতরে কি কি আছে। তো কি আমরা অ্যাকচুয়ালি কি করি? ছোট জিনিসটাকে যাতে বড় করে দেখতে পারি। অনুবীক্ষণ যন্ত্রের কাজটা কি? ছোট জিনিসটাকে যাতে বড় করে দেখতে পারি। তার মানে কি? অবশ্যই অনুবীক্ষণ যন্ত্র থাকলে কি হবে? বিবর্ধিত। কি হবে?
বিবর্ধিত, সেটা সরল অণুবীক্ষণ যন্ত্র হোক, জটিল অণুবীক্ষণ যন্ত্র হোক বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র হোক, যে অণুবীক্ষণ যন্ত্রই হোক না কেন এই কথাগুলো মনে রাখতে হবে, নয়তো চ্যাপ্টার মুখস্থ করে পারবা না। জটিল হোক সরল হোক, যে কোনো অণুবীক্ষণ যন্ত্রের কাজ কি? বিবর্ধন করা, বাড়ায় দেখা। ছোট জিনিসটা কিন্তু আমরা বড় করে দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের নিচে নিছি নাকি নাকি বড় জিনিসকে ছোট দেখার জন্য? ছোট জিনিসকে বড় করে দেখার জন্য, তার মানে কি? বিবর্ধন। আচ্ছা এবার আসি, দুইটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এটা একটু কষ্ট করে। সেটা হলো সরল অণুবীক্ষণ যন্ত্র, সরল অণুবীক্ষণ যন্ত্র, সরলে সবসময় আমরা কি দেখব? সোজা দেখব। কি দেখব? সোজা দেখব। আর জটিল অণুবীক্ষণ যন্ত্রে সবসময় উল্টা দেখব। ঠিক আছে, এই দুইটা লাইন মনে রাখবো একটু কষ্ট করে। ঠিক আছে, সরলে সবসময় কি দেখব? সোজা দেখব। আচ্ছা কি লিখছো? মূলের করছি, হ্যাঁ একই কথা। জটিলে সবসময় উল্টা দেখবো, এইটুক কথা মনে রাখো। ঠিক আছে, সরল জটিল যেটাই হোক, সরল জটিল যেটাই হোক, দুই ক্ষেত্রে কি দেখবো বলতো? দুই ক্ষেত্রে কি দেখবো? বিবর্ধন দেখবো না? বলছি না অণুবীক্ষণ যন্ত্রের কাজ কি? বিবর্ধিত। সেটা অটোমেটিক্যালি চলে আসে, তোমার এটা মুখস্থ করার কিছু নাই। অণুবীক্ষণ যন্ত্র নেই বিবর্ধনের জন্য, তো সোজা, খালি এটা মনে রাখবো, সরলের ক্ষেত্রে সোজা হয়, জটিলের ক্ষেত্রে উল্টা হয়। ঠিক আছে, হ্যাঁ অণুবীক্ষণ যন্ত্র থাকলেই বিবর্ধিত। আচ্ছা উল্টা হয়। এবার আসি আরেকটা কথায়, যেহেতু আমি তোমাকে বলে আসছি, একটু আগে একটা ট্রিক্স শিখে আসছি না? ট্রিক্সটা কি বলতো? যদি উল্টা পাও, উল্টার সাথে সাথে কি আসবে বলতো? বাস্তব চলে আসবে। এটা মুখস্থ করার কিছু নাই। উল্টা পাইলে 99% কেসে বাস্তব চলে আসবে। আর যদি সোজা পাও, তাহলে সাথে সাথে কি চলে আসবে? অবাস্তব চলে আসবে। তাই তোমার কি এখানে আলাদা করে মুখস্থ করার দরকার আছে যে সরল মানে বাস্তব, জটিলে অবাস্তব? এত কিছু মনে থাকবে না পরীক্ষার হলে। সো এত কিছু তোমার দরকার নাই। আমি তোমাকে যেটা বলবো, ফার্স্ট অফ অল কেস কি আমরা সবসময় মনে রাখবো, উল্টা হইলে বাস্তব হবে 99% কেসে, জটিল উল্টা হইলে বাস্তব হবে, সোজা হইলে অবাস্তব হবে। তাই বাস্তব অবাস্তবের পার্থক্য আমরা যাবো না, আমরা খালি উল্টা সোজাটা দেখবো। তাইলে আমার বাস্তব অবাস্তব অটোমেটিক চলে আসবে, মানে কান টানলে মাথা টানার মতো। আচ্ছা, আর অণুবীক্ষণ যন্ত্রের কাজ কি? বিবর্ধন করা। ঠিক আছে, বিবর্ধন করা, বড় করা। আমি এগুলো কেন বলতেছি, সামনে বারবার আসবে। বিবর্ধন করা, বড় করা, তার মানে বিবর্ধিত। সবসময় অণুবীক্ষণ যন্ত্র মানে বিবর্ধিত। আচ্ছা এবার যেটা আমরা মনে রাখবো, সরল মানে সোজা, সে সরল সোজা মানুষ। যেমন আমি সরল সোজা মানুষ। ঠিক আছে, সরল সোজা মানুষ কি কখনো উল্টা কাজ করে? উল্টা কাজ করে না। কে উল্টা কাজ করে সবসময়? জটিল মানুষ। জটিল মানুষ সবসময় উল্টা চিন্তা করে, জিনিসটাকে পেঁচায় চিন্তা করে, উল্টা। সরল সোজা শব্দটা এমনি আসে যে সরল সোজা মানুষ। তাহলে সরল অণুবীক্ষণ যন্ত্রে কি হবে ভাইয়া? সোজা ও বিবর্ধিত হবে। এটা কি আর মুখস্থ করার দরকার আছে? ভুলবা কখনো? অণুবীক্ষণ যন্ত্র আছে, ফার্স্টই বিবর্ধিত অপশন কাইটা ফেলবা, খর্বিত হবে না, কাটা। এবার উল্টা হবে না, সোজা হবে। সরল মানুষ, তাহলে সে কি হবে? সোজা হবে। তাহলে সরল মানুষ, সরল সোজা মানুষ। সরল অণুবীক্ষণ যন্ত্রের কাজ কি? সোজা দেখানো। এখন তোমার যদি বলে, যদি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে বলি, তাহলে কি করতে পারবো বলতো? সোজা যেহেতু সরল, তার মানে কি? সে বাস্তব। সোজার সাথে কে টান আসে? বাস্তবের টান আসে। আর উল্টার সাথে কার টান আসে? অবাস্তবের টান আসে। বুঝাইতে পারছি? ভুল করবা? আশা করি ভুল করবা না। আচ্ছা, এগুলো কিন্তু মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। আর আমার কেন জানি এবার মনে হইতেছে, তোমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করো, দেখবা ভৌত আলোক বিজ্ঞান, জ্যামিতিক আলোক বিজ্ঞান পুরো একটা আলোর চ্যাপ্টার। যে কোনো আলো থেকে কোশ্চেন আসেই মেডিকেলে। এখন লাস্ট কিছু বছর ধরে টানা কোশ্চেন দেখবা ভৌত আলোক বিজ্ঞান থেকে আসছে, শর্ট সিলেবাস থাকার কারণেই। আমার কেন জানি মনে হইতেছে এবার জ্যামিতিক আলোক বিজ্ঞানে টাচ করতে পারে। তো যে কোনো একটা আলো দেয়, ওরা দুইটা আলো দেয় না। জ্যামিতিক আলোতে যদি চলে যায়, তাহলে কিন্তু এগুলাই চলে আসবে। সো জ্যামিতিক আলোকটা অবহেলা কইরো না। আমার কেন জানি মনে হচ্ছে এবছর জ্যামিতিক আলোতে যাইতে পারে। ঠিক আছে, কারণ ভৌত থেকে রিসেন্ট ইয়ারে অনেক কোশ্চেন দিয়ে ফেলছে। আচ্ছা, সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশি। আচ্ছা, কিছু ফর্মুলা শিখা লাগবে। সরল অণুবীক্ষণ যন্ত্র, তো সব অণুবীক্ষণ যন্ত্রের একটা কমন সূত্র আছে। সূত্রটা কি বলতো? বিবর্ধন। 9-10 তো পড়ছো। 9-10 আলো পড়ো নাই এমন কেউ আসো? পড়ো নাই? অবশ্যই পড়ছো। তাহলে আমরা 9-10 পড়ছি না, m = v/u, মানে পরম মান দিছি, মাইনাসটা দিলাম না। মাইনাস দিয়ে কি বুঝায়? বাস্তব অবাস্তব এগুলো বুঝায়। আমরা মানটা নিছি, শুধু মানটা। m = v/u, এটা সবাই আমরা পড়ছি না 9-10-এ, যে প্রতিবিম্বের আকার ডিভাইডেড বাই লক্ষ্যবস্তু। পড়ছি কিনা? এটা সবাই পড়ছি না? হ্যাঁ, সবাই তো এটা পড়ছি। তো অণুবীক্ষণ যন্ত্রে এই সূত্রটা তো অবশ্যই কার্যকর হবে, সেটা জটিল হোক সরল হোক, এটা তো কার্যকর হবেই। আচ্ছা, এটা কার্যকর হবে যেহেতু এটা অনুবীক্ষণ যন্ত্র। এবার যে সরলের জন্য দুইটা সূত্র আছে আলাদা। সেই সূত্র দুইটা কি একটু মনে রাখতে হবে। যেমন আমরা চুম্বকের ক্ষেত্রে মনে রাখছি না, এখানেও মনে রাখতে হবে। 1 + d/f আর m = 1 + d - a/f। কঠিন না, আমি মনে রাখাইতেছি। এটা হলো সরলের জন্য স্পেশাল সূত্র। ঠিক আছে, সরল অনুবীক্ষণ যন্ত্র বলুক, অথবা এখানে আরেকটা জিনিস বলতে পারে,
সেটা হলো বিবর্ধক কাচ, এটাকে বিবর্ধক কাচও বলে অথবা আতসী কাচও বলে। ঠিক আছে, এগুলো একটু মনে রাখো নামগুলো, আমি একবারে বলে দিতেছি, যারা বই টই পড়বা না আর কি, একবারে জাস্ট বিবর্ধক কাচ অথবা আতসী কাচও বলে, ম্যাগনিফাইং গ্লাস বা সরলনবীক্ষণ যন্ত্র বলে। তো এই দুইটা সূত্র হলো সরলের জন্য স্পেসিফিক, এই দুইটা সূত্র একটু কষ্ট করে মনে রাখতে হবে। সূত্রের কোনটা কি? এম তো বিবর্ধন, এটা তো বুঝতেছো, এই যে এম তো বিবর্ধন। আচ্ছা, ডি কি? ডি হলো স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। ঠিক আছে, এটা পড়ছো না 9, 10 যে প্রতিসম চ্যাপ্টারটা, প্রতিসরণ চ্যাপ্টারটা পড়ছো না? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত মানুষের, স্বাভাবিক মানুষের? 25 সেন্টিমিটার। পড়ছিলা না? মনে আছে? 25 সেন্টিমিটার পড়ছিলা? 25 সেন্টিমিটার পড়ছিলা? আচ্ছা, এফটা কি? ফোকাস দূরত্ব। ঠিক আছে, ফোকাস দূরত্ব, এটা তো সবাই জানি। এফটা কি? ফোকাস দূরত্ব। আচ্ছা, এখন ভাইয়া বলবেন যে ভাই এই সূত্রটার এই সূত্রটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, এই একটা সূত্রই মুখস্থ করলে হয়, 1 + d/f, 1 + d/f, 1 + d/f। এখন এটা কেন আসলো? এটা আসলে আসছে কেন? এটা হলো যদি কোনো কারণে লেন্স থেকে চোখের অবস্থানের দূরত্ব, যদি লেন্স থেকে চোখের অবস্থানের মানে চোখের যদি দূরত্ব থাকে, লেন্স থেকে চক্ষুর দূরত্বটাকে এ দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, লেন্স থেকে চক্ষুর দূরত্বকে এই দ্বারা প্রকাশ করে। আর তোমার এটা অঙ্কে কাজে লাগবে, এই সূত্রটা তোমাকে কাজে লাগবে। m = 1 + d/f, সামনে ম্যাথ আছে কিছু, যদি চলে আসে 1 + d/f। আমি তো বললাম আলো থেকে কিন্তু কোশ্চেন আসেই মেডিকেলে, দেখবা ভালো করে, মানে জ্যামিতিক হোক ভৌত হোক একটা না একটা ধরবেই, যেটা ধরে সেটা শেষ করে ফেলে। সো যদি জ্যামিতিকে হাত দিয়ে ফেলে কিচ্ছু করার নেই, তাই ক্লাসটা করো, একটু শিখো, নিজের কাজে দিবে। কারণ লাস্ট কয়েকটা বছর ধরে খালি ভৌতই আসছে। ঠিক আছে, ব্যতিচার, অপবর্তন এগুলোই আসছে। m = 1 + d/f। ঠিক আছে, আর যদি লেন্স থেকে চক্ষুর দূরত্ব থাকে কোনো কারণে, এটা যদি স্পেশাল কেস দূরত্ব থাকে, তাহলে ডি থেকে সেটা মাইনাস করে দেওয়া হয়, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব থেকে তোমার মাইনাস করে দেওয়া হয়। তাহলে সূত্র দুটো একটু মুখস্থ করো, 1 + d/f, 1 + d-a/f। আচ্ছা, তাহলে কোনটা হবে? এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, তাহলে সবকটি অ্যান্সার। অ্যান্সার কোনটা? সবকটি। বুঝতে পারছি? পরে গেলাম। এক কথা বারবার বলতেছি, যেখানে কি তোমাদের এক কথা বারবার বলতেছি যাতে তোমাদের মাথায় সেট হয়। এবার আসি জটিল। এবার আসো, জটিল মানে কি? জটিল মানুষ মানে কি বলো? অণুবীক্ষণ যন্ত্রের কাজ কি? ফার্স্টে বলো, অণুবীক্ষণ যন্ত্রের কাজ কি? বিবর্ধিত, তাহলে খর্বিত কাটা, খর্বিত কাটা বিবর্ধিতর মধ্যে হবে, বিবর্ধিত। এখন যেহেতু বলছে জটিল, জটিল মানে কি? উল্টা। জটিল মানে কি? উল্টা। তাহলে উল্টা যদি হয় তাহলে কে আসবে বলো? উল্টা যদি হয় তাহলে কে আসবে বলো? উল্টা মানে কে? উল্টাও বিবর্ধিত। উল্টা মানে কি আসবে? বাস্তব আসবে। ঠিক আছে, বাস্তব উল্টাও বিবর্ধিত, এখানে বাস্তব লেখে নাই, উল্টার সাথে কে আসে? বাস্তব আসে। ঠিক আছে, উল্টা ও বিবর্ধিত। বুঝাইতে পারছি না বুঝি নাই? আচ্ছা, আর ইসের ক্ষেত্রে আমি কি লিখছিলাম? আমি কি ওখানে ভুলে অবাস্তব লিখি নেই? সরলের ক্ষেত্রে কি লিখছিলাম আমার ঠিক খেয়াল নাই। যদি কোনো কারণে সোজা ও বিবর্ধন ছিল না, সোজা ও বিবর্ধিত ছিল না ওইখানে, আমার খেয়াল নেই। সোজার সাথে কি অবাস্তব কথাটা লিখছিলাম না? নাকি ভুলে যদি বাস্তব লেখা থাকে তাহলে অবাস্তব লেখা নিও, আমার ঠিক খেয়াল নেই। যে আলোর এত রিফ্লেক্ট, যেটাই হোক আমার ঠিক খেয়াল নাই। এখানে কি অবাস্তব লিখছিলাম না সরলের ক্ষেত্রে? ওখানে যদি কোনো কারণে বাস্তব লেখা থাকে তাহলে অবাস্তব লেখা নিও, আবার ভুল করিও না। ঠিক আছে, ওইখানে কি অবাস্তব লিখছিলাম না? আমার ঠিক খেয়াল নেই, ভুলে কি বাস্তব লিখছিলাম? বাস্তব কিন্তু হবে না, সোজা থাকলে অলওয়েজ, সোজা থাকলে অলওয়েজ অবাস্তব হবে, সোজা থাকলে অলওয়েজ অবাস্তব হবে, আর উল্টা থাকলে বাস্তব হবে। ফার্স্টে তো বইলে নিচ্ছি, ওইখানে কি অবাস্তব লিখছিলাম না বাস্তব লিখছিলাম? একটু বলো তো মনে কইরা যারা করছো। বাস্তব লিখছিলাম, দেখছো মেমোরি কিন্তু ঠিকই বাড়ি মারছে। এটা কিন্তু অবাস্তব হবে, ঠিক আছে, এটা ঠিক করে নিও। সোজা থাকলে অলওয়েজ অবাস্তব, তাহলে ভুল হয়েছে, মানে বলতেছি আরেক লিখছি আরেক, যাই হোক ঠিক করে নিও, ঠিক করে নিও, ঠিক করে নিও। ফার্স্টেই বলছি সোজা যেখানে অবাস্তব সেখানে, দেখছো মাথা, সোজা যেখানে অবাস্তব সেখানে, উল্টা যেখানে বাস্তব সেখানে, বলছি 99% কেস। ভাই বাস্তব লিখছিলেন না? না, বাস্তব ইকুয়াল টু সোজা না, অবাস্তব, অবাস্তব, এই অবাস্তব হবে, অবাস্তব হবে। হাই 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 হাই, ফার্স্টে বলছি না শুরুতে, বুঝানোর আগে কিন্তু বলে নিছিলাম, বাস্তব থাকলে উল্টা হয়, অবাস্তব হলে সোজা হয়, এই কথাটা বলছিলাম না? হ্যাঁ, এই কথাটা বলছিলাম তো। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয়েছে যে কেন জানি যে বাস্তব লিখছিলাম মনে হয়। এই অবাস্তব লেখানো, ঝামেলা করো না, ঝামেলা করো না। মানে বললাম রাইট ভাই, আমি কিন্তু ফার্স্টে শুরুতে লেখা নিছি যে উল্টা থাকলে বাস্তব, সোজা থাকলে অবাস্তব। ঠিক আছে, আর এটার অ্যান্সার তো উল্টা বা বিবর্ধিত। আচ্ছা, ঠিক করে নাও, ঠিক করে নাও।
আচ্ছা হ্যাঁ, অভিনেত্রী সিস্টেম আমি ওটা আসতেছি পরে। আচ্ছা ঠিক আছে, ওটা ঠিক করে নিছো তো সবাই? ঠিক করে নিও, ঠিক আছে? ছি ছি ছি, বয়স হইতেছে তো। যাই হোক, সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরিত হয় আলোর বিচ্যুতি। এই যে দেখছো বিচ্যুতি বইলা দিছে। এখন কম্পেয়ার করো এই যে এই অবজেক্টিভ গুলা, বেগুনি যে পাগলের মতো পড়ছো, এখানেও বেগুনি আছে, বাট এখানে দেখো কম্পারিজন চলে আসছে। তাহলে এখন কিভাবে করবো বলো? বিচ্যুতি সাথে কিসের সম্পর্ক? ল্যামডার ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি সম্পর্ক ভাইয়া? ল্যামডার ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি সম্পর্ক? ল্যামডার ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ল্যামডা যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় বিচ্যুতির সাথে, তাহলে বেনিয়া সহ কলা লিখি, ল্যামডা যার কম বিচ্যুতি তার বেশি, না? আ সহ কলা। তাহলে সবচেয়ে কার কম? সবচেয়ে কার কম? বেগুনির কম। বেগুনির বেশি, সরি, সবচেয়ে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কার কম? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কার কম? বেগুনির কম। তাহলে বিচ্যুতি কার বেশি? বেগুনির বেশি। তো এটা নো ডাউট অ্যাবাউট ইট, অ্যান্সার। যখন আমি এখানে চোখে দেখে ফেলবো বেগুনির জন্য বেশি, বেগুনির সবচেয়ে বেশি হবে, কারণ বিচ্যুতি ল্যামডা সবচেয়ে কম। তো ল্যামডা সবচেয়ে কম হলে বেগুনির কি হবে? বেশি হবে। সো আর বাকিগুলা চেক করার কোনো দরকারই নেই। বুঝাইতে পারছি? বয়স হয়েছে না, মানে এটা ঘটনা হয়েছে কি, যখন এই সেটটাতে আসি না, লাইটটা এভাবে রিফ্লেক্ট করে। তো লাইটটা রিফ্লেক্ট, আমিও চশমা পরি, চোখের আলো আর এটার আলো, এখানেও আলো আছে, দুই আলোতে মানে অনেক একটা রিফ্লেক্ট, মানে এটা বুঝাইতে পারবো না, এই জন্য দেখা যায় ঝামেলা হয়ে যায়। এরপর তো লাইট মাইট বন্ধ করে নিতে হবে। আচ্ছা, নববীক্ষণ 7 নাম্বার। নববীক্ষণ না? নববীক্ষণ যন্ত্র কি হয় বলো? নববীক্ষণ যন্ত্র, আচ্ছা নববীক্ষণের কিছু ভাগ আছে, আগে বলে আসি। নববীক্ষণটা কোত্থেকে আসছে বলো তো? নববীক্ষণটা এক ধরনের দূরবীক্ষণ যন্ত্র। কি যন্ত্র ভাইয়া? দূরবীক্ষণ যন্ত্র। চলো, দূরবীক্ষণ যন্ত্র। এই ওইটা কিন্তু সবাই ঠিক করে নিও, সোজার সাথে অবাস্তব হবে, ঠিক আছে? পরে আমারে উল্টাপাল্টা দোষারোপ করে না, আমি কিন্তু বলছি ক্লাসের পরে। দূরবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্রের দুইটা ভাগ আছে, এগুলো পড়তে হবে, আমি একবারে বলে দিতেছি। এগুলো নিয়ে বারবার পোস্ট দেওয়া হয় মিডিয়াম পেজে। প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র, আর একটা কি? প্রতিফলক। প্রতিসারক না প্রতিসরণ বলে? প্রতিসরণ মনে হয়, প্রতিসরণ বলে না? সরণ না সারক? সরণ। প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র, আর একটা কি? প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। হ্যাঁ, মিডিয়াম চিরসবুজ। আচ্ছা, এই দুইটা ভাগ আছে। এবার প্রতিসরণের আবার 3টা ভাগ আছে, এই নামগুলা লাগবে মেডিকেলের জন্যই, এটা খুব ফেভারেট। সেটা হলো নব, আরেকটা হলো ভূ দূরবীক্ষণ যন্ত্র, আর একটা হলো গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র, গ্যালিলিও। আর এটা হলো প্রতিফলকের 3টা ভাগ আছে। একটা হলো, এটা নিগ্রহ দিয়ে মনে রাখা যায়। কি দিয়ে? নিগ্রহ। একটা হলো নিউটন, আমিও পড়ছিলাম এককালে। তারপরে একটা হলো গ্রেগরি, আর একটা কি? হার্সেল। এই নামগুলা লাগবে, এই জন্য লিখতেছি, ফাওকামে লিখতেছি না, যেহেতু বই পড়বা না, সো অবজেক্টিভ থেকে একটু ধারণা নিতে হবে। দূরবীক্ষণ যন্ত্র মূলত 2 প্রকার, একটা হলো প্রতিসরণ, একটা হলো প্রতিফলক। প্রতিসারক মনে হয় লেখা আছে, বা প্রতিসরণ দেখা নিও, যেটাই হোক। তো প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র আবার 3 প্রকার। কি কি? নব দূরবীক্ষণ যন্ত্র, ভূ দূরবীক্ষণ যন্ত্র, গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র। আর প্রতিফলক আবার 3 প্রকার। 3 প্রকার কি কি? নিগ্রহ দিয়ে মনে রাখা যায়। নিগ্রহ, নিগ্রহের নিতে নিউটন, গ্রেতে গ্রেগরি, এই যে গ্রেগরি আমার স্কুল, আর হার্সেল, হার্সেল, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এটা গেল দূরবীক্ষণ যন্ত্র প্রকারভেদ। এবার আসি দূরবীক্ষণ যন্ত্র নিয়ে কথাবার্তা। এই দূরবীক্ষণের মধ্যে একটা ভাগ কি পড়ছে? নব দূরবীক্ষণ যন্ত্র। তাহলে নব দূরবীক্ষণ যন্ত্রটা কোন জায়গায় আছে? প্রতিসরণে, প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্রে। তো দূরবীক্ষণ যন্ত্রের কাজ কি? আমরা কি দেখি? ওই যে দূরের বস্তুটাকে কাছে, মানে বড় করে দেখতে চাই না, দূরের বস্তুটাকে দেখি না? দূরবীক্ষণ যন্ত্রের কাজ কি? এরকম না? এই বড় করে দেখি না লাগায়া? তো লাগায় কি দেখি? বড় দেখতে চাই না, ছোট দেখতে চাই? বড় দেখতে চাই। কি দেখতে চাই? বড় দেখতে চাই। আর কি দেখবো? দূরবীক্ষণ যন্ত্রের কাজ হলো উল্টা ও বিবর্ধন, উল্টা ও বিবর্ধন। সবসময় বড়ই দেখি, বড় দেখতেই তো আমরা পছন্দ করি, নাকি? বুঝাইতে পারছি না বুঝি নাই? যেহেতু উল্টা, তার মানে কি বলতো? বাস্তব। উল্টা মানে কি? বাস্তব। এটাও কিন্তু বুঝা ফেলছো। ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ, মাইকের মতো। কারো কোনো কনফিউশন থাকলে বলো বলো বলো। ক্লাসে কি 101 জন না 144 জন? বুঝছি ভাই। প্রতিফলকে কি কি বললেন আরেকবার বলবেন? হ্যাঁ বলতেছি, সমস্যা নেই। এই যে অনেকে এই যে প্রশ্ন করলে তো ভালো লাগে। প্রতিফলককে হলো শর্টকাটে মনে রাখবা নিগ্রহ,
নিগ্রহ, এটা হলো মনে রাখার জন্য। নিগ্রহ, নিতে হলো নিউটন, নিউটন দূরবীক্ষণ যন্ত্র, আরেকটা আছে গ্রেগরি, মানে নাম দিয়ে রাখছে আর কি, নিজেদের নাম দিয়ে, গ্রেগরি, আরেকটা হলো হার্সেল। গ্রেগরি স্কুল আছে না, গ্রেগরি, আর একটা হলো হার্সেল। বুঝাইতে পারছি? হ্যাঁ, আমরা বড় দেখতেই পড়েছি ভাই, এটা আরেকবার বলেন। আচ্ছা আরেকবার বলি, দেখো নববীক্ষণ যন্ত্রটা কোত্থেকে আসছে? দূরবীক্ষণ যন্ত্র থেকে। দূরবীক্ষণ যন্ত্রটা কি? দূরবীক্ষণ যন্ত্র দুইটা ভাগ। কয়টা ভাগ? দুইটা ভাগ। একটা হলো প্রতিসরণ, একটা হলো প্রতিফলন। এটা প্রতিসারক লেখা কিনা দেখে নিও। আর এটা প্রতিফলক, এটা প্রতিফলক, ঠিক আছে? তো প্রতিসরণ, প্রতিফলক দুইটা ভাগ, ঠিক আছে? প্রতিসরণের 3টা প্রকার ভেদ আছে, আবার এই নামগুলা লাগবে। নব, এই নবরই নয়, যে এটা নব, তারপরে নববীক্ষণ যন্ত্রটা কোনটা? প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র। আরেকটা হলো ভূ দূরবীক্ষণ যন্ত্র, ভূমি যে ভূ। আরেকটা হলো গ্যালিলিও। আর প্রতিফলকে তো লিখলামই 3টা, নিগ্রহর 3টা ভাগ। একটা হলো নিউটন, গ্রেগরি, হার্সেল, ঠিক আছে? মানে নিউটন কিন্তু নিগ্রহ কোনো ইয়া না, এটা একটা ওয়ার্ড আর কি, মনে রাখার জন্য, সবাই জানে অবশ্য। আচ্ছা, আর নববীক্ষণ যন্ত্র তো এক ধরনের দূরবীক্ষণ যন্ত্র। তো দূরবীক্ষণ যন্ত্রে আমরা কি দেখি? বড় দেখতে চাই। আর কি দেখি? উল্টা দেখি, বাস্তব, ঠিক আছে? বাস্তব। উল্টা মানে কি? বাস্তব। উল্টা শব্দটা দেখলে বাস্তব লেখা ফেলবা, সোজা শব্দটা দেখলে অবাস্তব লেখা ফেলবা। ব্রাইট ভাই যা ইচ্ছা তাই বলো, বুঝো নাই যে ব্রাইট ভাই ভুলে লেখা ফেলছে ওইটার মধ্যে? ব্রাইট ভাই যা ইচ্ছা তাই লেখুক, ওইটা প্যারা না। মনে রাখবা সবসময় এটা উল্টা মানে বাস্তব, সোজা মানে অবাস্তব, ঠিক আছে? সোজা, আর একটা কথা বলে নেই, সোজা শব্দটা দেখে আবার ভয় পাইও না। এখানে অনেকে জানো, অনেক বইয়ে আছে সোজার জায়গায় সিধা এ কিন্তু সোজার আরেকটা সিনোনিম, ঠিক আছে? বাস্তবের যেমন একটা সিনোনিমস আছে সৎ, অবাস্তবের সিনোনিমস হলো অসৎ, সোজাকে আবার সিধাও বলে, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো একটু মনে রেখো, এগুলা দেখলে অনেকে আবার ভয় পেয়ে যায়। আচ্ছা, বেশি করামো না, 40টার মতো করামো, ঠিক আছে? বাকিগুলো আরেকদিন, প্যারা নিও না, আস্তে আস্তে যেতেছি। পুরাটা পড়ামো না, পুরাটা পড়াইলে আজকে সারা রাত চলে যাব। এমনি পরে দেখা যাবে আমি বাসায় যেতে পারবো না, আমার বাসা দূর আছে। যাই হোক, দাঁড়াও, গরম লাগতেছে শীতের দিনে, দাঁড়াও। পড়া বুঝতেছো সবাই? যতজনই আছো পড়া বুঝতেছো? কঠিন লাগতেছে? চাপটা যদি নাও পড়ে থাকো, যাতে না বুঝতে পারো সেটার চেষ্টা আমি করতেছি। তারপরও একদমই পড়া না থাকলে আরেকবার ক্লাসটা করো, তাহলে বুঝে যাবে আশা করি। দেখো, সরল অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে, ন্যূনতম দূরত্ব দেওয়া আছে, বিবর্ধন কত। হ্যাঁ, আমি তো পারি না, ভয় পেয়ে গেছো? এখন কেমনে কি করব? একটু আগে সূত্রগুলা মনে করার চেষ্টা করি। সরলে কি কি পড়লাম মনে আছে? 3টা সূত্র যে পড়ছিলাম, m = 1 + d/f, মনে আছে? বলছিলাম এটা মুখস্থ করতে। m = 1 + d/f, মনে আছে? আরেকটা সূত্র শিখছিলাম, m = 1 + d - a/f, বলছিলাম এটা বেশি একটা লাগবে না, এটা রেয়ার কেস। যদি চক্ষু থেকে লেন্সের দূরত্ব দেওয়া থাকে, চক্ষু থেকে লেন্সের দূরত্ব কি এখানে দেওয়া আছে? দেওয়া নাই, সুতরাং এটা লাগবে না, বাদ। এটার অঙ্ক নাইও, তোমাদের প্যারা নেওয়ার কোনো দরকার নাই, অঙ্ক আছে এটার। m = 1 + d/f, চক্ষু থেকে লেন্সের দূরত্ব, এটা যদি দেওয়া, কখন হবে d - a/f? আমি ক্লিয়ার করে দিয়ে যাও, অনেকেরই জানার ইচ্ছা আছে ভাই, এটা কখন হবে? এটা হবে যদি তোমার কোশ্চেনে এটা দেওয়া থাকে, এটা কি? চক্ষু থেকে লেন্সের দূরত্ব, মানে চোখ থেকে লেন্সের দূরত্ব, চোখ থেকে যে লেন্সের, এই যে চোখটা থেকে লেন্সের দূরত্বটা যদি দেওয়া থাকে, কোশ্চেনে কি চোখ থেকে লেন্সের দূরত্ব দেওয়া আছে? প্রশ্ন পড়ো, দেওয়া আছে? দেওয়া নাই। এখন ভাই স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বটাই তো ডি। ডিটা কি? স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, ঠিক আছে? চক্ষু থেকে লেন্সের দূরত্ব কিন্তু দেওয়া নাই, সো এটা চিন্তা করার কিছু নেই, এটা হাতে করা যায় ম্যাথটা। m = আর এটা স্পেসিফিক্যালি বিবর্ধন বললে ভাই কোনটাই অ্যাপ্লাই করব? সরল অনুবীক্ষণ যন্ত্র অথবা আতসী কাচ অথবা বিবর্ধক কাজ, যেটাই বলো এই সূত্রে যাবা। এটা হলো সরলের জন্য স্পেসিফিক করা, ঠিক আছে? তাহলে 1+, এবার আসো, ডি এর মান দেওয়া আছে, না দেওয়া থাকলেও এটা জানা থাকতে হবে। ডি এর মান হলো 25 সেন্টিমিটার, এটা প্রশ্নে নাও দেওয়া থাকতে পারে। 25 সেন্টিমিটার, মিটারে নিলে 0.25 মিটার, ঠিক আছে? যেখানে 0.25 মিটার দেওয়া আছে, 0.25। আর লেন্সের ফোকাস দূরত্ব কত দেওয়া আছে? 0.15। তো চলো কাটাকাটি করি। দেখো 1+ কত হয়? দেখো এটাকে কি লেখা যায়? 25/15 লেখা যায় না? এ পাশে 100 গুণ, এ পাশে 100 গুণ, তাই কি না বলো? হ্যাঁ, করা যায়। কাটাকাটি গেল, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 3, তাইলে আসে কত? কেমনে 100 গুণ করলাম কেন ভাইয়া? এটা কি জানো? এটা তো জানো আশা করি। ভাইয়া গ্রিন দিয়ে লিখেন প্লিজ। আচ্ছা, দাঁড়াও লিখতেছি, দাঁড়াও।
বলছি স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার, না দেওয়া থাকলেও ধরে নিতে হবে, মানে মনে রাখতে হবে, এটা আমরা 9 নিয়ে শিখছি, বা 0.25 মিটার, মিটার নিলে মিটার। তাহলে m ইকুয়াল টু কি পাইছি 1 প্লাস ডি বাই এফ, ডি এর মান কত 0.25 দেওয়া আছে কোশ্চেনে, ফোকাস দূরত্ব দেওয়া আছে 0.15। তাহলে দেখো 1 প্লাস 0.25 কে কি লিখতে পারি 25 বাই 100 লেখা যায় না, নিচে 15 কে কি লেখা যায় 15 বাই 100, 15 বাই 100 লেখা যায় না, এই 100টা লাভ দিয়ে উপরে উঠে গেছে, লাভ দিয়ে কি হয়েছে উপরে উঠে গেছে, তাহলে 100 100 কাটা যায়, 5 5 25, 3 5 15, তাহলে থাকে কত 1 প্লাস 5 বাই 3, তাহলে 8 বাই 3, 8 বাই 3 आंसर। তো 8 বাই 3 কে কি দশমিকে নিলে 2.67 আসে না, 8 কে ভাগ করো, 3 দুগুণে 6, 2 0 6 7, এটা ইজি। 8 কে 3 দিয়ে ভাগ করলে 2.67 হয়, এটা মুখে মুখে করা যায়, ঠিক আছে, ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। আচ্ছা এরপরে কই গেছে কোশ্চেন, আকাশে উঠে গেছে। আচ্ছা এটা দেখো, এটা আছে কি, এটা বহুপদী, সরি বহুপদী না, এটা অভিন্ন তথ্য ভিত্তিক, অভিন্ন তথ্য ভিত্তিক। এই চ্যাপ্টারে অ্যাটলিস্ট অভিন্ন তথ্য ভিত্তিক দেখার দরকার নাই, যেহেতু এমনি শর্ট সিলেবাসের বাইরে, অভিন্ন তথ্য ভিত্তিক বহুপদী দেখার দরকার নাই, অভিন্ন তথ্য ভিত্তিক, এটা অভিন্ন তথ্য ভিত্তিকের কোশ্চেন, দরকার নেই, সব তুলতে বলছি। আচ্ছা দূরবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয়, বলো এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম কেস, একটা ট্রিক্স বইলা দিই, জ্যামিতিক আলোক বিজ্ঞানে 99% কেসে উত্তল লেন্স ইউজ করা হয়েছে, উত্তল লেন্স ইউজ করা হয়েছে, চোখ বন্ধ করে উত্তল লেন্স দিবা, ঠিক আছে, এটা ট্রিক্সটা বইলা দিলাম, যাও, উচিত না এমনি বলা, তারপরে বইলা দিলাম। দূরবীক্ষণ যন্ত্রে উত্তল লেন্স ব্যবহার করা হয়েছে, সরল অনুবীক্ষণ যন্ত্রে উত্তল লেন্স ব্যবহার করা হয়েছে, তোমার কি বলা হয় জটিল অনুবীক্ষণ যন্ত্র উত্তল লেন্স ব্যবহার করা হয়েছে। এবার আসো কিছু জিনিস শিখতে হবে, ঠিক আছে, উত্তল লেন্স। আচ্ছা উত্তল লেন্সের সাথে কার সম্পর্ক, উত্তল লেন্স মানে কি 9 10 তো পড়ছো না, প্রতিফলন প্রতিসরণ 9 10 পড়ে আসো না, এমন কেউ আসো, তাইলে তার আবার একটু সমস্যা হবে, ঠিক আছে। আচ্ছা উত্তল লেন্স মানে কি বলতো, অবতল দর্পণ, উত্তল লেন্স আর অবতল দর্পণের কাজ একই ধরনের। আরেকটা জিনিস কি এটা মনে রাখবা, অবতল লেন্স 9 10 তো এটা পড়ছো আশা করি, অবতল লেন্স সাথে উত্তল দর্পণের সম্পর্ক মানে উল্টা, রিভার্স, যাহাই উত্তল লেন্স তাহাই অবতল দর্পণ, যাহাই অবতল লেন্স তাহাই উত্তল দর্পণ। এটা কি জানি না সবাই, জানি কি না জানি সবাই, অনেকে হয়তো ভুলে গেছি, ঠিক আছে, এটা যাতে মাথায় থাকে। তাইলে উত্তল লেন্সের কাজ যা, অবতল দর্পণের কাজও তাই। আরো জিনিস আছে, কথাবার্তা আসতেছি, কথাবার্তা কি, অনুবীক্ষণ যন্ত্রে, সরল অনুবীক্ষণ যন্ত্রে, সরি একটা জিনিস আসি, আমি তো বলছি অনুবীক্ষণ যন্ত্র দূরবীক্ষণ যন্ত্র সব জায়গায় কি ইউজ করা হয়, উত্তল লেন্স ইউজ করা হয়। এবার আসি জটিল অনুবীক্ষণ যন্ত্রে, ভাইয়া এটা আমাদের পরে লাগবে, আমি এখানে বুঝাই যাই। জটিল অনুবীক্ষণ যন্ত্রে তোমার দুইটা উত্তল লেন্স ইউজ করা হয়, কয়টা উত্তল লেন্স, দুইটা, কয়টা, দুইটা উত্তল লেন্স ইউজ করা হয়, ঠিক আছে, দুইটা উত্তল লেন্স ইউজ করা হয়। আচ্ছা দুইটা উত্তল লেন্স ইউজ করা হয়, এখানে দুইটা উত্তল লেন্সের নাম আছে, নাম কি, একটাকে বলা হয় অভিনেত্র, আরেকটাকে বলা হয় অভিলক্ষ্য, কঠিনের কিছু নাই, আমি ইংলিশে আসি, অবজেক্টিভ, আরেকটা হলো আইপিস, আইপিস বাংলা করলে আসে, ইংলিশটা কেন লিখছে, ইংলিশটা দিয়ে তোমাকে অঙ্ক করতে হবে, ইংলিশটাই লাগবে, অভিলক্ষ্য, তোমরা তো সবুজ না দিলে বুঝো না, না অভিলক্ষ্য, লক্ষ্য বস্তু ইংলিশে তো অবজেক্টিভ, আরেকটা হলো আইপিস, আইপিস মানে কি চোখ, চোখ, অভিনেত্র, অভিনেত্র, নেত্র মানে কি, নেত্র, নেত্র মানে তো আইপিস, বুঝাইতে পারছি। দুইটা উত্তল লেন্স ব্যবহার করা হয়, দুইটা উত্তল লেন্স ব্যবহার করা হয়, একটা হলো তোমার অভিলক্ষ্য আর একটা হলো আইপিস। এখান থেকে আরো কথা আছে, সেম ভাবে দূরবীক্ষণ যন্ত্র দুইটা থাকে, একটা হলো অভিলক্ষ্য আর একটা হলো অভিনেত্র, একটা থাকে অভিলক্ষ্য একটা থাকে অভিনেত্র, দূরবীক্ষণ যন্ত্র দুইটা ইউজ করা হয়, জটিল অনুবীক্ষণ যন্ত্র দুইটা ইউজ করা হয়। তাহলে কি কি ইউজ করা হয়, অভিনেত্র, নেত্র মানে কি চোখ, আইপিস অভিলক্ষ্য, লক্ষ্য মানে কি অবজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা এতটুকু গেল, আর বাকিটা পরের সামনে অবজেক্টিভে বলতেছি, এতটুকু মাথায় ভালো মতো সেট করো। দুইটা উত্তল লেন্স ব্যবহার করা হয় জটিল অনুবীক্ষণ যন্ত্রে, নাম দুইটা মনে রাখো। আচ্ছা এখানে আসি, আচ্ছা এটা একটা ম্যাথ আসা পড়ছে ধাপ কইরা, সিকোয়েন্স গুলো ঠিক নেই, মানে বইয়ে আসলে। আচ্ছা এখানে দেখো, তাহলে আমি একটু আগে বইলে আসছি, দেখো দূরবীক্ষণ যন্ত্রে, দূরবীক্ষণ যন্ত্র একটু আগে বলছি না, নববীক্ষণ যন্ত্র মানে কি, এক ধরনের দূরবীক্ষণ যন্ত্র কিনা, কি ধরনের দূরবীক্ষণ যন্ত্র দেখি তো বলতে পারো কিনা,
কয়জনে? যদিও সময় বেশি নিতেছি, তারপর আমি বলি নববীক্ষণ যন্ত্র এক ধরনের, কি ধরনের যন্ত্র বলতো? দূরবীক্ষণ যন্ত্র। কি ধরনের দূরবীক্ষণ যন্ত্র বলতো? প্রতিসরণ না প্রতিফলক? একটু আগে পড়ায় আসছি। কোন ধরনের বলো? কোন ধরনের? মাসে কমেন্ট আসে না অবশ্য। প্রতিসরণ, এই তো কারেক্ট, প্রতিসরণ। তাহলে আমি কি বলছি? জটিল অনুবীক্ষণ যন্ত্রে দুইটা উত্তল লেন্স থাকে, অভিনেত্র, অভিলক্ষ্য। আরেকটা কোথায় থাকে? দূরবীক্ষণ যন্ত্রে। তো নববীক্ষণ যন্ত্র তো এক ধরনের কি দূরবীক্ষণ যন্ত্র না? নববীক্ষণ যন্ত্র কি এক ধরনের দূরবীক্ষণ যন্ত্র না? সো নববীক্ষণ যন্ত্র যদি এক ধরনের দূরবীক্ষণ যন্ত্র হয়, তাহলে তারও তো দুইটা পার্ট থাকবে, একটা কি অভিলক্ষ্য আর একটা কি অভিনেত্র। বানানটা ভুল লেখছে, এটা অভিনেত্র, ভ, ঠিক আছে? অভিনেত্র, ঠিক আছে? অভিনেত্রকে কি বলছি ইংলিশে? আইপিস। আর ওটাকে কি বলছি? অবজেক্টিভ। যারা আগে পড়ছো তাদের হয়তো একটু বিরক্ত লাগতে পারে যে বারবার বলতেছি এক কথা, কারণ যাদের কাছে নতুন তাদের কিন্তু একটু কঠিন লাগবেই। অভিলক্ষ্য, অবজেক্টিভ, আইপিস। কেন আইপিস লিখছি? কারণ আছে। তাহলে দূরবীক্ষণ যন্ত্রে দুইটা জিনিস থাকবে, তো দুইটার দুইটা আলাদা ফোকাস আছে, দিয়ে দিছে। বলছে যন্ত্রটি দিয়ে স্বাভাবিক চোখে চাঁদকে, দূরবীক্ষণ যন্ত্র কি দেখে? চাঁদকে দেখে না, বিভিন্ন দূরের বস্তু। তাহলে লেন্স দুইটির মধ্যে দূরত্ব কত? তো সব সময় মনে রাখবা দূরবীক্ষণ যন্ত্রে যেহেতু দুইটা ফোকাস দেওয়া আছে, দুইটা ফোকাস থাকবে। কারণ কি? একটা অভিনেত্র, একটা অভিলক্ষ্য, দুইটা লেন্স যেহেতু। তো অভিনেত্র, অভিলক্ষ্য ফোকাস সব সময়, ফোকাস টোটাল ফোকাস সব সময় কি হবে? এফ ও। এফ ও বলতে কি বুঝাইছি? ও দিয়ে কি ভাইয়া? ও দিয়ে অবজেক্টিভ। তোমরা তো অন্য কালি দেখলে বুঝো না। অবজেক্টিভ মানে কি? অভিলক্ষ্য প্লাস দুইটার যোগ করে দিবা, সহজ কথা দুইটা যোগ করে দিবা। এফ ই, ই কি ভাইয়া? আইপিস, অভিনেত্র, আইপিস। দুইটা যোগ করে দিলে টোটাল ফোকাস পেয়ে যাবো। তাহলে কত কত দেওয়া আছে? 200 প্লাস 10 সেন্টিমিটার। তাহলে কত? 210 সেন্টিমিটার। অ্যান্সার শেষ। ভুলবা? এই ভুলবা? কয়টা জিনিস শিখলাম? কয়টা জিনিস শিখলাম? আমি আবার বলি, জটিল অনুবীক্ষণ যন্ত্র দুইটা জিনিস থাকে, একটা কি অভিনেত্র, অভিলক্ষ্য। দূরবীক্ষণ যন্ত্র দুইটা জিনিস থাকে, অভিনেত্র, অভিলক্ষ্য। কয়টা লেন্স থাকে? উত্তল লেন্স দুইটা থাকে। তো নববীক্ষণ যন্ত্র এক ধরনের দূরবীক্ষণ যন্ত্র, প্রতিসরক দূরবীক্ষণ যন্ত্র। তাহলে তাদের দুইটা ফোকাস দেওয়া আছে। কি দুইটা ফোকাস? অবজেক্টিভ আর হলো আইপিস। ইংলিশটাই মনে রাখো, ইংলিশটাই কাজে লাগবে। তবে অঙ্ক করতে গেলে ইংলিশটা লাগবে। অবজেক্টিভ, আইপিস, দুইটার ফোকাস যা যোগ করে দিবা। ফোকাস দূরত্ব আসলে দুইটার ফোকাস কি করে দিব? যোগ করে দিব। ফোকাস দুইটা আসলে কি করব? যোগ করে দিব। মাথায় থাকে যাতে। সূত্র কিন্তু এটা কাদের জন্য স্পেশাল সূত্র? দূরবীক্ষণ যন্ত্রের জন্য। শুধুমাত্র নববীক্ষণ না, দূরবীক্ষণ যন্ত্রের জন্য। আর আমাদের এই চ্যাপ্টারের নববীক্ষণ নিয়ে বেশি আলোচনা, মানে দূরবীক্ষণের মধ্যে নববীক্ষণটাই বেশি আলোচনা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আর সরল অনুবীক্ষণ যন্ত্রে কি কি জানি পড়ছিলাম? m = 1 + d/f। প্রত্যেকটা যন্ত্রের আলাদা আলাদা সূত্র আছে, এটা একটু মনে হয়। কোনটি বিচ্ছুরক মাধ্যম নয়? যেমন এটা মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ মেডিকেলে তো এইসব প্রশ্ন আসে। নয়, কোনটি বিচ্ছুরক মাধ্যম নয়, এটা মনে রাখবা কিভাবে? এটা কিভাবে কিভাবে হইতেছে এটা বুঝো। অনেকে তো মুখস্থ করে ফেলছে আমি জানি। আচ্ছা দেখো, বিচ্ছুরক মাধ্যম, বিচ্ছুরক মাধ্যম সব সময়, বিচ্ছুরক মাধ্যম সব সময় বায়ুর ঘনত্বের চেয়ে বেশি হইতে হবে। বায়ু অথবা শূন্যস্থান, বায়ু বলি অথবা শূন্যস্থানের ঘনত্ব থেকে কি হইতে হবে? বেশি হইতে হবে। এটা হলো কন্ডিশন, মনে রাখবা। তো এখানে অপশনে বায়ু আছে, সো বিচ্ছুরক কি বায়ু হবে? হবে না। বিচ্ছুরক কি বায়ু হবে? হবে না। আচ্ছা, বিচ্ছুরক কেন হয়? বিচ্ছুরক কেন হয়? 7টা কালার, সাদা কালারটা সূর্যের আলোর মধ্যে কি থাকে জানো? একটু কথাগুলো বলি। ওই যে কালকে একটা ছিল, বলছিলাম যে এই চ্যাপ্টারের বেলায় বলবো। সূর্যের আলোর মধ্যে 7টা আলো থাকে, সাদা রশ্মি থাকে। সেই সাদা রশ্মিকে ভাঙলে, সেই সাদা রশ্মিকে ভাঙলে আমরা 7টা কালার পাই। ওই যে বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা কোত্থেকে পাই? এই সাদা কালারটাকে ভাঙলে, সাদা রশ্মিটাকে ভাঙলে, ঠিক আছে? তো এই সাদা রশ্মিটা ভাঙলে যে 7টা কালার পাই, 7টা কালারের বেগ আলাদা। যেহেতু 7টা কালারের ল্যামডা আলাদা, একটু বুঝার চেষ্টা করি, একটু কথাগুলো বলতেছি কারণ আছে, সামনে ম্যাথ অনেক কিছু আছে লাগবে। 7টা কালারের বেগ আলাদা, ল্যামডা আলাদা। তো ল্যামডা আলাদা হলে কি বেগ আলাদা, কারণ ভি প্রপোর্শনাল টু ল্যামডা, শিখছি একটু আগেই। তো ল্যামডা আলাদা। তো বেগটা যদি বুঝতে হয় আমরা কিভাবে দেখবো যে এটা লাল কালার, এটা সবুজ কালার, এটা নীল কালার? তো এটা বুঝতে হইলে কি বেগটা ডিফারেন্স করতে হবে না? ডিফারেন্স করতে হবে না? ডিফারেন্স করতে হইলেই তখন মাধ্যমগুলা ধরতে হয়। যেমন কাচের মধ্যে, পানির মধ্যে, গ্লিসারিনের মধ্যে, এগুলার মধ্যে এক একটা এই যে কালারগুলার বেগগুলা বুঝা যায়, মানে আইডেন্টিফাই করা যায়। আইডেন্টিফাই বলতে কি বেগগুলা মানে আসলেই বুঝা যায় এটার বেগ এত, এটার বেগ এত, এটার ল্যামডাটা এত কম বা এটার ল্যামডাটা বেশি, যার জন্য তো বেগটা কম বেশি হয়। বেগটা দিয়ে তো আমরা আইডেন্টিফাই করি। কিন্তু যখন সেটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হয়ে যায়, তখন তার ঘনত্বটা এত কমে যায়, তখন সেই সবগুলা কালারই
লাল কালার হোক, সবুজ কালার হোক, হলুদ কালার হোক, নীল কালার হোক, আসমানি কালার হোক, সব কালারই একই বেগে চলতে থাকে। একই বেগে যদি চলতে থাকে তখন কি তুমি আইডেন্টিফাই করতে পারবা যে সেটা কোন কালার? সেজন্য সেটা বিচ্ছুরক মাধ্যম হিসেবে কাজ করে না। বিচ্ছুরক কাকে বলি? যখন এই সাদা কালার, সাদা রশ্মিটা, মনে রাখবা সাদা রশ্মি থেকেই 7টা কালারের সৃষ্টি, সাদা রশ্মিটা ভাইঙা বিভিন্ন কালারে ভাগ হইছে, সেই জিনিস, সেই মাধ্যমটাকে বলা হয় বিচ্ছুরক মাধ্যম। সাদা কালারটাকে ভাইঙা যে এই 7টা কালারে ভাগ করতে পারে সেটাকে বলা হয় বিচ্ছুরক মাধ্যম। সো আমরা যদি সাদা কালারটাকে বের করে বাকি কালারগুলো আইডেন্টিফাই না করতে পারি, বেগগুলো যদি আলাদাই না করতে পারি, তাহলে সেটা তো বিচ্ছুরক মাধ্যম হবে না। সেজন্য বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম বিচ্ছুরক মাধ্যম হিসেবে কাজ করে না। কেন? কারণ সবগুলা কালারের বেগ একই হয়। বেগ একই হয় কেন? বেগ একইভাবে চলে, আমাদের চোখ সেটাকে আইডেন্টিফাই করতে পারে না। বুঝাইতে পারছি? এতগুলা কথা বললাম, অনেকে বলবে কেন বলছি, বাট এটা তুমি ভুলবা না কখনো যে বিচ্ছুরক মাধ্যম নয় বায়ু। আর যদি এমনি মুখস্থ করো, পরীক্ষা হলে নাই মনে থাকতে পারে, সাবজেক্ট কতগুলা পড়ে যাবা। ঠিক আছে? শূন্য স্থান থাকলে শূন্য স্থানও হইতো। আচ্ছা, যে দুটি কালারের জন্য বা রঙের জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক। আচ্ছা, এটার জন্য দেখো একটা জিনিস বুঝো, বিচ্ছুরণ কিভাবে আমরা বের করি বা বিচ্যুতি কিভাবে বের করি মনে করো তো। মনে করো বিচ্ছুরণ কিভাবে বের করি, মনে আছে? একটা জিনিস বুঝো, বেনিয়া সহকলা মনে আছে? শিখছিলাম। এটা আমি ম্যাথমেটিক্যালি যাব না, যেভাবে মনে রাখতে সহজ হয় সেভাবে বলবো আর কি। বেনিয়া সহকলা, তাই তো? আচ্ছা, বলছিলাম একটা কথা, মানে আমি সহজে বুঝার জন্য যেভাবে বুঝবা এটা বলতেছি, ম্যাথমেটিক্যালি যাচ্ছি না। বিচ্যুতি 1/λ, যার ল্যামডা কম তার বিচ্যুতি বেশি, মনে আছে? যার ল্যামডা কম তার বিচ্যুতি বেশি। তো যার ল্যামডা কম তার বিচ্যুতি বেশি যদি হয়, তাইলে কার ল্যামডা কম সবচেয়ে? বেগুনির ল্যামডা কম আর লালের ল্যামডা কম। লালের ল্যামডা বেশি, তার মানে বেগুনির বিচ্যুতি বেশি আর লালের বিচ্যুতি কম। দুইটার ডিফারেন্স কি সবচেয়ে হাই হবে না? এই দুইটার ডিফারেন্স কি সবচেয়ে হাই হবে না বলো? কারণ এই দুইটার মাঝখানে গ্যাপ অনেক বেশি না? 1টা 2টা 3টা 4টা 5টা গ্যাপ, এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি হবে না? অপশনে যদি লাল ও বেগুনি থাকে তাহলে লাল ও বেগুনি হইতো। কথাটা কি বুঝাইতে পারছি? আগে কনসেপ্ট বুঝো, খালি এই কোশ্চেনের উত্তর এটা এরকম পারাপারি করো না। আমি কখনো কিন্তু কোশ্চেনের আনসার থেকে যাই না, কনসেপ্ট থেকে যাই। লাল আর বেগুনি তাদের মধ্যবর্তী কোন ডিফারেন্সটা সবচেয়ে বেশি হবে না? সবচেয়ে বেশি হবে না? সবচেয়ে বেশি হবে। কেন? কারণ কি, ল্যামডা যার কম তার বিচ্যুতি সবচেয়ে বেশি, আর ল্যামডা যার বেশি তার বিচ্যুতি সবচেয়ে কম। এই দুইটার মধ্যে তো হিউজ ডিফারেন্স, সর্বাধিক বিচ্ছুরণ। বুঝাইতে পারছি? কিন্তু আমি এটাকে নর্মালি বোঝানোর চেষ্টা করতেছি। তাইলে এখন লাল আর বেগুনি তো অপশনে নাই, তাহলে কি আছে? লাল ও নীল আছে। দেখো, লাল ও নীল আছে। এবার চিন্তা করো, লাল ও নীলের মাঝে ডিফারেন্স কয়টা? 1টা 2টা 3টা 4টা, 4টা ডিফারেন্স। কয়টা ডিফারেন্স? 4টা ডিফারেন্স। এবার আসি, নীল ও কমলার মধ্যে ডিফারেন্স কয়টা? নীল আর কমলা 1টা 2টা 3টা, 3টা ডিফারেন্স। এটা 4টা ডিফারেন্স। এরপরে আসি সবুজ ও লাল, সবুজ ও লাল ডিফারেন্স কয়টা? 1টা 2টা 2টা। হলুদ ও সবুজ, হলুদ ও সবুজ কোন কালার দিয়ে আইডেন্টিফাই করবো? লাল দিয়ে। হলুদ সবুজ কোনো কালার ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্স নাই। তাইলে কোন দুইটার মধ্যে সবচেয়ে বেশি ডিফারেন্স? লাল আর নীলের মধ্যে। লাল এই মাথায় আছে, নীল এই মাথায় আছে, সবচেয়ে ডিফারেন্স কোনটা হবে? লাল আর নীল। বুঝাইতে পারছি না বুঝি নাই? বুঝাইতে পারছি না বুঝি নাই? আরেকবার বলি, মানে এটা সহজ ভাষায় বুঝাইলাম, এটা সূত্র আছে আলাদা, বাট ওর অনেক জটিল হবে, দরকার নেই। এটা দিয়ে সহজে মনে রাখতে পারবা। বেনিয়া সহকলা, যার ল্যামডা কম তার বিচ্যুতি বেশি। তাহলে সবচেয়ে বিচ্যুতি বেশি কার? বেগুনি। আর সবচেয়ে বিচ্যুতি কম কার? লাল। লাল আর বেগুনি সবচেয়ে বেশি কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক হইতো যদি এখানে অপশন থাকতো, বাট এখানে অপশন নাই। তো আমাকে এখন নর্মালি কম্পারিজনে চলে যেতে হবে। তো কম্পারিজনে যদি যেতে হয় তাহলে দেখো, লাল আর নীল বলছে, লাল আর নীলের মধ্যে ডিফারেন্স কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, 4টা সবচেয়ে বেশি ডিফারেন্স। এটা নীল আর কমলার মধ্যে ডিফারেন্স কয়টা আছে? নীল আর কমলা 1 2 3টা ডিফারেন্স, কম। সবুজ আর লালের মধ্যে 2টা ডিফারেন্স, আর এটার মধ্যে কোনো ডিফারেন্সই নেই। তাহলে সবচেয়ে বেশি ডিফারেন্স কার? ওর। যত বেশি ডিফারেন্স হবে সেটাই সবচেয়ে সর্বাধিক কৌণিক বিচ্ছুরণ দিবে। এটুকু জানলেই তোমার হবে। বুঝাইতে পারছি? বুঝছো না বুঝো নাই? না বুঝাই জন্য ক্লাস থেকে চলে যেতেছো। না বুঝলে বলো, আর নয়তো বলো যে ভাই বুঝতেছি না কিছু, আগামাতা ঘুরা। আমি চেষ্টা করতেছি যতটুকু নামা যায় নিচে। আচ্ছা, এরপরে দুটি বর্ণের আলোক রশ্মির জন্য একটা প্রিজমের উপাদান আছে। এটা দেখো বিচ্ছুরণ ক্ষমতা। এখন আচ্ছা, বিচ্ছুরণ ক্ষমতা বের করার জন্য একটা সূত্র আছে, সূত্রটা পড়া লাগবে, বুঝতেছই। সূত্রটাকে বলা হয় W = μ1 ও লিখতে পারো, 2 ও লিখতে পারো, ইচ্ছা। μ1 - μ2, মানে সোজা কথা নেগেটিভ আনা যাবে না। যদি এখানে μ2 - μ1 ও লিখতে পারো, এই দুইটার বিয়োগফল হবে। সহজ কথা,
বিচ্ছুরণ ক্ষমতা বের করতে হলে একটা কথা বলি, বিচ্ছুরণ, আচ্ছা আজানটা শেষ হোক। আচ্ছা শুরু করি। স্টুডেন্টগুলা গেছে কেন? আমি কিংবা বিরতি দিছি যে চলে যাবে? এই ক্লাসের মাঝখান থেকে চলে গেলে মাঝখান থেকে কিছু বুঝবা না, তখন ভাইয়েরা গালি দিয়ে হলো লাভ নাই, ঠিক আছে? কারণ জিনিসটা যেহেতু নতুন, যেহেতু শর্ট সিলেবাসে ছিল না, তাই অত ডিপলি তো কেউই পড়ো নাই, এটা তো স্বাভাবিক। সো বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, বিচ্ছুরণ ক্ষমতার একটা আলাদা সূত্র আছে, ঠিক আছে? পোলাপান গেছে কই? আচ্ছা ডেডিকেটেড একজন বলছো, ধন্যবাদ। কিন্তু কথা হলো, তুমি তো বলছো তোমার ধন্যবাদ, কিন্তু ডেডিকেটেড হইলে তোমাদের মন্তর পাওয়া যায় না, মানে তোমাদের কাছ থেকে তো রেসপন্স পাওয়া যায় না। তুমি করো, সবাই করে, বাকিরা করে, ঠিক আছে? যাই হোক, দেখো আমি চাইলে কিন্তু আমার মতো করে শর্টের সূত্র করে দেখাই দিয়ে যাইতে পারতাম, এটা আমার ব্যাপার, ঠিক আছে? একটা টিচারের মানসিকতা যদি আমি যদি সূত্র দিয়ে, আমাকে এতগুলো কথা বলার দরকার আছে? আমি বলতাম যে সরলের ক্ষেত্রে এটা হয়, যৌগিক ক্ষেত্রে এটা হয়, দেখাই যাও। এমসিকিউ সলভ মানে কি? দাগাই দিয়ে চলে যাওয়া, এটাই কিন্তু এমসিকিউ ক্লাস। সবাই কিন্তু বলে এমসিকিউ ক্লাস নেওয়ার সোজা, আমার কাছে মনে হয় এমসিকিউ ক্লাস নেওয়ার সবচেয়ে বেশি প্যারা। যাই হোক, এখন দেখো বিচ্ছুরণ ক্ষমতা 100 জন ছিল, 100 জনের থেকে অর্ধেক নাই হয়ে গেছে। আমি কি বলছি যে ক্লাস নিব না? বলছি যে আজানটা শেষ হোক, তারপরে কথা বলি। যাই হোক, আচ্ছা দেখো, বিচ্ছুরণ ক্ষমতা যদি বের করতে হয় একটা সূত্র আছে, এই সূত্রটা লাগবে, নয়তো আমি বলতাম এটা দেখো না, এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? বিচ্ছুরণ ক্ষমতা তো μ1 মাইনাস μ2 মাইনাস μ2 হোক বা μ2 মাইনাস μ1 হোক, এটা কোনো প্যারা না। সহজ কথা, দুইটার ডিফারেন্স এমন ভাবে করবা যাতে নেগেটিভ না আসে, ঠিক আছে? তোমার আমি এখানে μ1 মাইনাস μ2 লিখছি, এই অঙ্কের ক্ষেত্রে তুমি বসাবা, নেগেটিভ আসে নাই। ভাইয়ে তো μ1 মাইনাস μ2 লিখছে না, আমি কথাটা কি বলতেছি, সোজা কথা, ডেল মিউ, ঠিক আছে? ডেল মিউ মানে যদি 1.64 আগে থাকতো, 1.66 পরে থাকতো, তাহলে μ2 মাইনাস μ1 লিখতাম। বুঝাইতে পারছি? নেগেটিভ আনা যাবে না। সহজ কথা, দুইটার ডিফারেন্স এমন ভাবে নিতে হবে, পার্থক্য কখনো নেগেটিভ হয়, কখনো নেগেটিভ হয় না। আচ্ছা, এরপরে হলো মিউ মাইনাস 1। এখন মিউটা কি এটা জানা লাগে, এই সূত্রটা মাথায় আটকায় রাখো। এই ডাব্লিউ দিয়ে কি বুঝায়?
ডাব্লিউ দিয়ে বিচ্ছুরণ ক্ষমতা বোঝায়, ডাব্লিউ দিয়ে বিচ্ছুরণ ক্ষমতা, এই ডাব্লিউটা হলো বিচ্ছুরণ ক্ষমতা, এখানে লিখি, ঠিক আছে, বিচ্ছুরণ ক্ষমতা, ঠিক আছে, ডাব্লিউ দিয়ে বিচ্ছুরণ ক্ষমতা। আচ্ছা, মিউ মাইনাস ওয়ান, ঠিক আছে। তারপরে দেখো এখন মিউটা কিভাবে বের করব, এটা তো দুইটা দেওয়া আছে, বসাই দিব। মিউটা বের করতে হয়, কঠিন কিছু না, সোজা জিনিস, দুইবার দেখলেই পারবা। দুইটা যে দেওয়া আছে না, এই দুইটার যোগফল ডিভাইডেড বাই 2। এই মিউটাকে বলা হয় বাংলায় যদি বলি গড় বিচ্যুতি। আমার কাছে আর অন্য কোনো কালি নেই, তাই লাল কালি দিয়ে লিখতে হয়, হয়তো কেমনে বুঝাবো, সব সবুজ দিয়ে লিখলে তো কেমন হিবিজিবি লাগবে না। গড় বিচ্যুতি, ঠিক আছে। আমি কত ঘন্টা ধরে দাঁড়ায় আছি তোমরা বলো, ফার্স্ট ক্লাসটা নিছি, এরপর আরেকটা ক্লাস, আমি কিন্তু একটা ফটো বসিনি, ঠিক আছে, মোবাইলটা চার্জে দিছি, তারপরই দাঁড়ায় আছি, ঠিক আছে। তোমরা তো দাঁড়ায় ক্লাস করতেছো না, তোমরা বইসা বইসা আবার শুয়ে শুয়ে ক্লাস করতেছো। আচ্ছা আচ্ছা, এটা দেখো, এই মিউটা কি, এই মিউটা হলো গড় বিচ্যুতি, বুঝাইতে পারতেছি? মিউটা কি? গড় বিচ্যুতি, মিউ ওয়ান প্লাস মিউ টু ডিভাইডেড বাই 2, গড় বিচ্যুতি, ঠিক আছে। তাহলে এই মিউটা কিভাবে বের করবো, যে দুইটা মিউ, প্রথম কাজ কি দুইটার ডিফারেন্স বের করা, পরের কাজ কি দুইটার গড় বের করা, তাইলে অঙ্ক শেষ। বুঝাইতে পারছি? তাহলে এবার অঙ্কটা করো। ডাব্লিউ ইকুয়াল টু বসাও, হাতেই করতে পারবা, 1.66 মাইনাস 1.64, আর এর এখানে হিসাবটা করো, হিসাবটা করলে কত আসবে বলো, 1.66 প্লাস 1.64 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এখান থেকে বের করো মান, আমি হাতে করবো না, তোমরা হাতে করলে করো, সবুজ দিয়ে লিখি, তোমাদের তোর অসুবিধা হয়। আচ্ছা, নিচে কত, এখান থেকে মান যেটা আসে, কত আসে দেখো, দেখ হাতে করা যায়, আমি আর হাতে করব না। 1.65, তাহলে 1.65 মানে এখানে গড়টা আসবে, সহজ কথা এই মিউটা মানে গড় বিচ্যুতি, মাইনাস 1। এবার বসাও, বসালে দেখো চলে আসবে 1.66 মাইনাস 1. তোমাদের হয়তো এত জটিল হিসাব দিবে না, সহজ দিবে, সূত্রটা জানি না রেখো, সূত্রটাও চলে আসতে পারে, ঠিক আছে। 0.03, এই যে 0.03, ঠিক আছে, বুঝতে পারছি, ক্লিয়ার, 0.03। আমি আরেকবার বলি, গড় বিচ্ছুরণ ক্ষমতার, শুধু বিচ্ছুরণ ক্ষমতার সূত্র হলো ডাব্লিউ ইকুয়াল টু মিউ ওয়ান মাইনাস মিউ টু, মানে কি বুঝতে পারতেছো, এই জিনিসটা হলো ডিফারেন্স, সহজ কথা দুইটার ডিফারেন্স, তারপরে মিউ মাইনাস ওয়ান, এই মিউটা কি গড় বিচ্যুতি, দুইটার যে গড় দেওয়া, দুইটা যে কি দেওয়া আছে, মিউ দেওয়া আছে, এই দুইটার বের করে তার গড় বের করে ডাইরেক্ট বসাবা, সহজ কথা, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার তো না, ক্লিয়ার লিখছো না। তারপরে একটা প্রিজমের, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে এটা পরীক্ষায় আসে, মানে এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোশ্চেন আসে, তাহলে এটা মনে কমেও ইসাক্সের বই 5 বা 6 বার অবজেক্টিভে দেওয়া আছে, ঘুরায় ফিরায়, মানে এটাই দেওয়া আছে সেটা না, একবার ন্যূনতম বিচ্যুতি কোণ বের করতে বলছে, একবার প্রতিসরাঙ্ক বের করতে বলছে, মানে একবার এটা বের করতে বলে, একবার এটা বের করতে বলে, এই যে এখানে এটা বের করতে বলছে, তিনটা বের করে মিনিমাম 5 থেকে 6 বার অবজেক্টিভে দিছে এটা, এবং এটা এই চ্যাপ্টারের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এটা অনেকে মুখস্থ করে ফেলে, বাট মুখস্থ করতে আমি বলবো না, আমি বুঝাই আগে, ঠিক আছে। সো যেটা বলে দেখি, আমি আগে বুঝাইনি তারপরে, কারণ আগে তোমাদের শর্টকাট রাস্তা দেখালে তোমরা এটা করবা না, আমি জানি। মিউ ইকুয়াল টু, সূত্রটা হলো সাইন এ প্লাস, প্রিজমের ক্ষেত্রে, প্রিজমের প্রতিসারণাঙ্ক বের করার ক্ষেত্রে এই সূত্রটা, ডেল ডিভাইডেড বাই 2 সাইন এ বাই 2, এটা হলো বেসিক সূত্র, শর্টকাটটা দেখাই দিব পরে, আগে এটা দেখো, এটা হলো বেসিক সূত্র প্রিজমের ক্ষেত্রে, এটা প্রিজমের প্রতিসারণাঙ্ক বের করার ক্ষেত্রে। এখন প্রতিসারণাঙ্ক বের করতে বলছে, দেখো এই ডেল দিয়ে কি বুঝাইছে ভাইয়া, আগে এটা বুঝো, এ দিয়ে বুঝাইছে প্রতিসরণ কোণ, মানে প্রিজম কোণ বা প্রিজমের প্রতিসরণ কোণ বা প্রিজম কোণ, সহজ কথা প্রিজম কোণ, শর্টকাটে বলি প্রিজম কোণ। আর ডেল বলতে বিচ্যুতি কোণ, ডেল তো বিচ্যুতি, বুঝতেছই, বিচ্যুতি কোণ, ঠিক আছে। তাইলে সাইন, সবুজে জায়গা, সাইন এ প্লাস 60 প্লাস 30 কত, 90 ডিভাইডেড বাই 2, আর এ কত 60 ডিগ্রি, প্রিজম কোণ কত 60 বাই 2, কত আসে দেখো, সোজা হিসাব, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি, তাহলে হিসাব করো কত আসে, 1/√2 গুণ 2/1, কারণ সাইন 30 মান কত, হাফ না, এই যে এটার মান কত, হাফ, আর এটার মান কত 1/√2, তো এটা তো উল্টায় যায়, উল্টায় গেলে থাকে কত, √2, কারণ 2 কে কি লেখা যায়, √2 × √2 লেখা যায় না, তাহলে অ্যান্সার কত, √2। √2 মানে কত বলো, √2 মানে 1.41, √2 এর ভ্যালু
1.41। এগুলা যদি না জানো তাহলে মইরা যাওয়া উচিত। √3 মান কত বলো? 1.73। এগুলা মাথায় রাখতে হবে, ঠিক আছে? ভার্সিটি অ্যাসপিরেন্ট যারা বা মেডিকেল যেটাই বলো, এগুলো মাথায় রাখতে হয়, এগুলো ক্যালকুলেটরে বসাইতে নেই, ঠিক আছে? আচ্ছা, √2 মানে 1.41। এটা কি বুঝছি সবাই? সূত্রে বসাইছি অঙ্ক, বুঝছি এটা, এই সূত্রটা বুঝছি। মিউ ইকুয়াল টু, মিউ তো প্রতিসারণাঙ্ক, sin a প্লাস ডেল বাই 2 sin a বাই 2। এটা বিখ্যাত ফর্মুলা, এটা মনে রাখা উচিত ফর্মুলা হিসেবে, বুঝছি সবাই? এবার আসি শর্টকাটে, ঠিক আছে? এটা এই ম্যাথটা সবচেয়ে, মানে এই ম্যাথটা বলতে মানে একদম এই চ্যাপ্টারের বেজ ম্যাথ, ঠিক আছে? বুঝছি, তাহলে মুসলাম। এবার যেটা আমরা মনে রাখবো, দেখো আমি সহজ কথায় বুঝাই দিই, এক কথায়। এটা আসলে অ্যাকচুয়ালি প্রিজমটা কি জানো? এই প্রিজমটা এখানে বলে নাই, চালাকি কইরা। এটা সমবাহু প্রিজম, কিছু কিছু কোশ্চেনে বলা থাকবে। তো এটা হলো তোমার শর্টকাটটা যদি মনে রাখো তাহলে তাড়াতাড়ি করতে পারবা যদি চলে আসে। এই চ্যাপ্টার থেকে এটা খুব পছন্দের একটা জিনিস, সমবাহু প্রিজমের, মনে রাখবা সমবাহু প্রিজমের, তাহলে অঙ্ক করা লাগবে না। সমবাহু প্রিজমের কি বলতো? প্রিজম কোণ, সমবাহু ত্রিভুজের বাহুগুলোর কোণ কত করে বলো? এটা সমবাহু ত্রিভুজ, ম্যাথ পড়াই এখন, চলো। 60 ডিগ্রি করে না? সমবাহু ত্রিভুজের বাহুগুলোর কোণ কত করে বলো? 60 ডিগ্রি করে কিনা বলো? 60 ডিগ্রি করে কিনা বলো? এটাই হলো প্রিজম কোণটা, 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের বাহুগুলোর কোণ কত করে? 60 ডিগ্রি করে না? সবাইকে জানি না এটা? ম্যাথ তো পারো না তোমরা? ম্যাথ পারো? ম্যাথ ক্লাস তো নেই না, কতদিন হয়ে গেছে। সমবাহু প্রিজম কোণ হলো সবসময় 60 ডিগ্রি, বাহুগুলোর কোণ কত? 60 ডিগ্রি। বিচ্যুতি কোণ অলওয়েজ 30 ডিগ্রি, এটা উল্টাবে না, 30 ডিগ্রি। আর এই সমবাহু ত্রিভুজের প্রিজমেরই প্রতিসারণাঙ্ক হবে অলওয়েজ √2, তো √2 মানেই তো 1.41। বুঝাইতে পারছি? আমি এবার আবার বলি জিনিসটা, তোমার এই কোশ্চেনটা 3-4 ভাবে আসবে। এখানে কি বলছে? প্রতিসারণাঙ্ক বের করতে বলছে, তুমি নির্দ্বিধায় মুখস্থ √2, 1.41, শেষ খেলা। কারণ এটা কমন জিনিস, সমবাহু হইলে। আর সমবাহু না হইলে তখন আমরা কি করব? ওই যে মিউ ইকুয়াল টু sin a প্লাস ডেল m ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই sin বাই a বাই 2 যেটা করছি, এটা হলো সব ক্ষেত্রে প্রযোজ্য, সমবাহু হোক বিষমবাহু হোক সব ক্ষেত্রে। বাট এই ক্ষেত্রে এটা বেসিক, এই ক্ষেত্রে একদম এটা নিয়ম। তো তোমাকে যদি বলে, এবার উল্টাই দিবে কোশ্চেনটা, প্রতিসারণাঙ্ক দেওয়া থাকবে কোশ্চেনে √2, প্রিজম কোণ দেওয়া থাকবে 60 ডিগ্রি, বলবে বিচ্যুতি কোণ কত? তুমি ডিরেক্ট লাগাবা 30 ডিগ্রি, ওইখানে আর বসে হিসাব করার দরকার নাই। বুঝাইতে পারছি? আবার আরেকটা কোশ্চেন আছে, আমি বলে দিতেছি একবারে, সামনে পাবা। প্রিজম কোণ কত? প্রতিসারণাঙ্ক দেওয়া থাকবে √2, বিচ্যুতি কোণ দেওয়া থাকবে 30 ডিগ্রি, এটা অ্যান্সার কত? 60 ডিগ্রি। বুঝাইতে পারছি? তিনটা অ্যাঙ্গেলই বের করতে বলে, যেটা যে সময় চায়। বুঝাইতে পারছি? বুঝছি, ক্লিয়ার কি না বলো? তাইলে আর ওই সূত্রটা ইউজ করতে হবে না, ওই সূত্রটা ইউজ করতে পারো, সময় যাবে একটু। সমবাহুর ক্ষেত্রে দরকার নেই, sin a বাই 2 sin a প্লাস ডেল m ডেল বাই 2, ঠিক আছে? বুঝাইতে পারছি? ক্লিয়ার কথাটাও লেখো না, এই দুঃখ কারে বলবো? যাই হোক, এরপরে আচ্ছা, যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে লেন্স থাকে কয়টা বলো? যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে লেন্স থাকে কয়টা? দুইটা না? বলছি না, দুইটা উত্তর লেন্স। একটা কি? অভিনেত্র, আরেকটা কি? অভিলক্ষ্য, আরেকটা কি? অভিলক্ষ্য। তো সবসময় মনে রাখবা দূরবীক্ষণের বেলায় কি ছিল? দুইটা ছিল না? অভিনেত্র, অভিলক্ষ্য। দূরবীক্ষণের বেলায় কি ছিল? এফ টোটাল ইকুয়াল টু ফোকাস দূরত্ব দুইটা কি করছিলাম? যোগ করছিলাম। অবজেক্টিভ, আইপিস, যারা আগে থেকে ক্লাস করতেছো, অবজেক্টিভ আর একটা আইপিস, মনে আছে? ফোকাস দূরত্ব দুইটা যোগ করতে হয়। আর বিবর্ধনের বেলা, এটা জটিল যৌনবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণের ক্ষেত্রে দেয় নাই। যাই হোক, আমি সেটা শর্টকাটে মনে রাখতে বলছি, ফোকাস দূরত্ব যোগ করবা, অবজেক্টিভ আর কি জানি, দূরবীক্ষণের বেলা কি ছিল? অবজেক্টিভ আর তোমার আইপিস, দুইটার যোগফল দিয়ে ফোকাস দূরত্ব বের করছি। আর যদি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিবর্ধন কিভাবে বের করব? সরলের বেলায় কি ছিল মনে আছে? সরলের বেলায় ছিল 1 প্লাস ডি বাই এফ, আর ডি মাইনাস এ হয় যদি দূরত্ব দেওয়া থাকে এ, সেটা আলাদা কথা। আর জটিলের ক্ষেত্রে বিবর্ধন বের করে হলো সোজা এম টোটাল ইকুয়াল টু, দুইটা থাকলে গুণ করে দিবা, সহজ কথা, এম ও ইন্টু এম ই। ও কি? অবজেক্টিভ, কারণ ওরও তো দুইটা লেন্স না? আর এটা কি? আইপিস, দুইটা গুণ করে দিবা, শেষ। তাহলে এখানে কি বের করতে বলছে? অভিলক্ষ্য, মানে অবজেক্টিভটা বের করতে বলছে। তো অবজেক্টিভটা বের করো, এম নট ইকুয়াল টু
এম টোটাল ডিভাইডেড বাই এম ই। এম টোটাল দেওয়া আছে না, এই যে টোটাল দেওয়া আছে কত 100, আইপি সেটটা দেওয়া আছে 5, তাহলে 100/5 কত 20, অ্যান্সার 20। মনে করার চেষ্টা করো, একবার করে রিকল করো, ঠিক আছে, একবার করে রিকল করো। সরলের বেলায় কি ছিল, m = 1 + d/f, শেষ খেলা, ওইখানে তো লেন্স একটাই। জটিলের বেলায় দুইটা লেন্স, বিবর্ধন কি হবে, দুইটা গুণ হবে, আইপিস আর অবজেক্টিভের। দূরবীক্ষণ যন্ত্রের ফোকাস কি হবে, দুইটা যোগ হবে, অবজেক্টিভ আর আইপিস, দুইটা লেন্স। বুঝাইতে পারছি? এভাবে মনে করো। পড়াশোনা নিয়ে মজা পাইতে হবে, মজা না পাইলে হবে না। একটা নব দূরবীক্ষণ যন্ত্রের স্বাভাবিক ফোকাসিং এর দূরত্বের ক্ষেত্রে খুবই কঠিন কোশ্চেন লাগতেছে না? এগুলা কিন্তু যদি জ্যামিতিক আলোক বিজ্ঞানে হাত দেয় মেডিকেল, তাহলে কিন্তু ছাত্রদের পছন্দের জিনিস। প্রিজম টিজম অনুবীক্ষণ, তোমরা যারা মেডিকেলে যাবা অনুবীক্ষণ যন্ত্র নিয়ে কিন্তু কাজ করা লাগবে। 17-18 নম্বরে ভাই মাত্র। তোমাদের গালিব ভাই মাঝখানে আসছে, বলতেছে ফিজিক্সের দরকার নাই, কেমিস্ট্রির দরকার। নবদূরবীক্ষণ যন্ত্রের স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে চূড়ান্ত প্রতিবিম্ব গঠিত হয়। তো দেখো, স্বাভাবিক ফোকাসিং একটা জিনিস মনে রাখবা, ট্রিক্সটা বলে দিই, নবদূরবীক্ষণের যত কিছুই আছে সবই অসীমে হয়। লক্ষ্যবস্তু অসীমে, ওই দেখো লক্ষ্যবস্তু অসীমে না, আমরা যখন গ্রহ দেখি বিম্ব অসীমে, সবই অসীমে, ঠিক আছে। লম্ব স্বাভাবিক ফোকাসিং বলছে, নবদূরবীক্ষণ যন্ত্রে স্বাভাবিক ফোকাসিং সবসময় অসীমে হয়, বাট একটা ট্রিক্স যেটা বলি, এটার সবকিছুই অসীমে হয়, মনে রাখবা, নবদূরবীক্ষণের যন্ত্রে সবকিছু অসীমে হয়, ঠিক আছে, এটা অ্যান্সার অসীমে। বুঝাইতে পারছি? ওই যে দেখো একটা জিনিস চিন্তা করো, গ্রহটা কোথায় আছে তুমি জানো, লক্ষ লক্ষ পথ দূরে, সো চাঁদ দেখতেছি লক্ষ লক্ষ পথ দূরে, সো এটা সবকিছু অসীমে হয়, স্বাভাবিক ফোকাসিংও অসীমে, ঠিক আছে, বিম্ব অসীমে, লক্ষ্যবস্তু অসীমে। কিছু জিনিস একটু মজা করে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে এটা বলছে, এটা কি বলছে দেখো, এটা কি জটিল অনুবীক্ষণ যন্ত্র? এটা কি জটিল অনুবীক্ষণ যন্ত্র? না, এটা জটিল অনুবীক্ষণ যন্ত্র না। এটা কত নাম্বার প্রশ্ন? 19 নাম্বার। আচ্ছা, এটা খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ, ভয় পাবার কিছু নাই। ছোটবেলার কথায় রিপিট যাও, ছোটবেলার কথায় রিপিট যাও। ছোটবেলায় ক্ষমতাকে কি দিয়ে প্রকাশ করতাম? P = 1/f। এটা সবাই শিখছি না? মনে করো তো, এটা শিখছি না শিখি নাই বলো? ক্লাসগুলা বেস্ট হচ্ছে, এটা বুঝতাম যদি রেসপন্স পাইতাম, আর কিছু বললাম না, ঠিক আছে। রেসপন্স না পাইলে সেই ক্লাসের কোনো দাম থাকে না, সহজ কথা। P = 1/f, P = 1/f। এটা কি ছোটবেলায় শিখছি না শিখি নাই? শিখো নাই? পাওয়ার মানে ক্ষমতা, লেন্সের ক্ষমতা সবসময় ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক। শিখো নাই? এটা শিখার কথা তো, 9-10 এ ছিল, P = 1/f, 9-10 এ ছিল, ঠিক আছে। P = 1/f, এটা তো মনে আছে। তার মানে কি, এটা না শিখলেও শিখানো, যে সবসময় মনে রাখবা লেন্সের ক্ষমতা ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আচ্ছা, এখানে খেলা আছে, এটা তো 9-10 এর জ্ঞান শেষ, তো একটার জন্য এখানে কয়টা লেন্স? দুইটা লেন্স, নবদূরবীক্ষণ, অভিনেত্র, অভিলক্ষ। এখানে খেলাটা কি আগে শিখতে হবে। আমরা কি শিখছি? জটিল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিবর্ধন দুটা গুণ করলে টোটাল বিবর্ধন পেয়ে যাই, বাট এখানে ইসের ক্ষেত্রে কি জানো, এখানে একটা সূত্র আছে। নবদূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে m = বের করতে হয় FO ডিভাইডেড বাই FE, FO ডিভাইডেড বাই FE, ঠিক আছে, FO ডিভাইডেড বাই FE। এটা কিসের জন্য? নবদূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন বের করার জন্য, FO ডিভাইডেড বাই FE, ঠিক আছে। এটা হলো FO মানে কি, অবজেক্টিভ, সহজ কথা অভিলক্ষের ফোকাস দূরত্ব, ডিভাইডেড বাই কিসের ফোকাস দূরত্ব? আইপিস, অভিনেত্রীর ফোকাস দূরত্ব। গোলায়ও না। দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে টোটাল ফোকাস কিভাবে বের করছিলাম? দুইটা যোগ করে, বাট এখানে বের করতেছি বিবর্ধন কিভাবে বের করে? দুইটা ডিভাইডেড করে, ঠিক আছে। এটা বিবর্ধনের জন্য এই ফর্মুলা, আর টোটাল ফোকাস বের করার জন্য এটা ফর্মুলা, গোলানো যাবে না, ঠিক আছে, গোলানো যাবে না। তাহলে এটা গেল, কিন্তু ভাই আপনি এটা লিখলেন ফোকাস দূরত্ব, দিয়ে দিছে ক্ষমতা। ওই যে বললাম ছোটবেলার পড়াকে বাড়ি মারতে হবে, বাড়ি মারতে হবে কিভাবে? ছোটবেলায় শিখছি না, F = 1/p বা P = 1/f, মনে আছে ব্যস্তানুপাতিক সম্পর্ক? তাহলে এটাকে কি লেখা যায়? FO এর জায়গায় কি হবে? আমি যদি FOটা কি কোনাকুনি মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, P ওটা এখানে চলে যাবে না, আর এটা কোথায় যাবে? ব্যস্তানুপাতিক সম্পর্ক, P হবে না? দেখো এখন তো মান দেওয়া আছে, P কত দেওয়া আছে? আচ্ছা, এখানে বলে নাই কোনটা কি, তো আমরা উপরে বড়টা ধরছি, নিচে ছোটটা ধরছি, ঠিক আছে। কোনটার কি বলে নাই, বাট এটা না, তুমি দেখো অপশন দেখা বুঝতেছো। তুমি যদি নিচে উপরে যদি 0.5 ধরো, নিচে যদি 20 ধরো, এত ছোট সংখ্যা নাই, সো তোমাকে এটাই ধরতে হবে।
সো 20/0.5 তার মানে কত 20/half তার মানে কত 40। आंसर কত 40। বুঝাইতে পারছি? ক্লিয়ার না ক্লিয়ার না? আবার বলি, এটা ছোটবেলার কথাটা মনে করতে হবে। P = 1/f, P = 1/f। বুঝাইতে পারছি? P = 1/f, এটা হলো বেসিক সূত্র, এটা হলো ইন্টারের সূত্র। তোমার ইন্টারের সূত্র কি? অবজেক্টিভ ডিভাইডেড বাই আইপিস, অবজেক্টিভ ডিভাইডেড বাই আইপিস। কিন্তু ওই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, যেহেতু তোমার ফোকাস দূরত্ব নেওয়া নাই, তোমাকে ক্ষমতা দ্বারা প্রকাশ করতে হবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে কি হয়? কোনাকুনি চেঞ্জ হয়, কোনাকুনি চেঞ্জ করছি, মান বসাইছি, খেলা শেষ করছি। বুঝাইতে পারছি? কাচের মধ্য দিয়ে বিভিন্ন বর্ণের আলো, সব অঙ্ক সামনে দিয়ে রাখছে, জ্ঞানমূলক সব পিছে গেছে। কাচের মধ্য দিয়ে বিভিন্ন বর্ণের আলো পরিভ্রমণ করলে কোন বর্ণের আলোর বেগ, এটা কোনো এই চ্যাপ্টারের ম্যাথ না। কোন বর্ণের আলো, এত কিছু পড়া লাগবে না, লিখবো কোন আলো বেগ বেশি। কোন আলোর বেগ বেশি হবে? একটু আগে পরে আসছি, বি প্রপোর্শনাল টু ল্যামডা, বি ইকুয়াল টু এফ ল্যামডা। ল্যামডা যার বেশি, বেগ তার বেশি। ল্যামডা কার বেশি? লালের বেশি না? লালের বেশি না? এটা নিয়ে কি ভাবাভাবি আছে? বেনিয়া সহকলা, সহজ কথা, বেনিয়া সহকলা। কেমিস্ট্রির পড়াশোনা পড়ায় ফেলতেছি, এত কিছু পড়াইতে পারে। ল্যামডা যার বেশি, ল্যামডা কার বেশি? লালের বেশি, শেষ। সহজ জিনিস এতক্ষণ পরে। একটা এই যে, এবার বলো, এইবার বলো, এবার না পারলে ফাটাই ফেলবো। এটাকে অঙ্ক করা লাগবে। সমবাহু ত্রিভুজের প্রতিসরণাঙ্ক √2, ন্যূনতম বিচ্যুতি কোণ কত? অঙ্ক করা লাগবে, অঙ্ক করা লাগবে। এর প্রিজমের কোণ কত? প্রিজমের কোণ, প্রিজমের কোণ কত? 60 ডিগ্রি। প্রিজমের কোণ কত? 60 ডিগ্রি। তাহলে বিচ্যুতি কোণ কত বলো? বিচ্যুতি কোণ কত? 30 ডিগ্রি। বলছি না? এবার প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, বিচ্যুতি কোণ চাইছে, এরপরে দেখবা আসবে প্রিজমের কোণ কত, বিচ্যুতি কোণ দেওয়া থাকবে। বুঝাইতে পারছি? আর যদি অঙ্ক করতে চাও যে ভাই আমার মনে মেমোরাইজিং ক্ষমতা আমার দরকার নাই, তাহলে অঙ্ক করলে এটা দিয়ে করবা। অঙ্কটাও দেখাই দিই, হয়তো বলবা ভাইয়া কি খালি এগুলা দেখায়? অঙ্ক করতে পারো, ইচ্ছা। মুরগি তোমার, বুঝো নাই? রোস্ট খাবা, ঝাল ফ্রাই খাবা, এটা তোমার ইচ্ছা। মিউর মান বসাও, টাইম যাবে, টাইম যাবে, এই জন্য বলছি। সাইন এ কত? 60 ডিগ্রি। প্রিজমের ক্ষেত্রে কত সম্ভব? 60 ডিগ্রি। তাহলে সাইন তোমার এ 60 প্লাস ডেল, ডেল বাই 2। দেখাই দিই, হাতেও করা যায়, করা যাবে না কেন? সাইন 60/2 মানে সাইন 30, সাইন 30 মানে তোমার হাফ, হাফ আইসা গুণ হবে √2 সাথে। ঠিক আছে, হাফ আইসা √2 সাথে গুণ হবে, উপরে থাকবে কত? a প্লাস ডেল বাই 2। তাহলে কত আসে দেখো, হিসাব করো। 1/√2 সাইন a প্লাস ডেল 2। ঠিক আছে, মুছি। সাইন এই পাশে আসলে 45 ইকুয়াল টু 2a প্লাস ডেল। তাহলে 90 ইকুয়াল টু a প্লাস ডেল। এর মান কত? 60 ডিগ্রি। তাহলে ডেল ইকুয়াল টু 30 ডিগ্রি। ক্লিয়ার? হ্যাঁ, টাইম নেই, এটাই তো বললাম, এই জন্য বইলা দিছি একবারে। ক্লিয়ার? তোমরা বিরক্ত হয়ে যাও, আমি তো বিরক্ত হই না, আমি তো লিখতেই আছি, লিখতেই আছি। ঠিক আছে, যাই হোক, বুঝছো আশা করি। আর সমবাহু ত্রিভুজ দেখলে এটা বললামই, প্রতিসরণাঙ্ক √2, বিচ্যুতি কোণ 30 ডিগ্রি, প্রিজম কোণ 60 ডিগ্রি, একবারে বসাই দিবা। আচ্ছা, সূর্যের আলোর বিচ্ছুরণে কোন রংটি থাকে না? সূর্যের আলোর বিচ্ছুরণে কোন রংটি থাকে না বলো। এটা যদি না পারো মইরা যাওয়া উচিত। আমি একবার বলছি, সূর্যের ওই যে বিচ্ছুরণ বুঝাইতে যা অনেক কিছু বলছিলাম, তখন তো মন যাও নাই যে ভাইয়া এত কিছু পড়া কেন। সূর্যের আলোতে কি রশ্মি থাকে? সাদা রশ্মি থাকে। সাদা রশ্মিটা ভাগ হয়ে কি হয়? 7টা কালার হয়। কয়টা কালার হয়? 7টা কালার হয়। কোন 7টা কালার হয়? বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা, 7টা কালার হয়। 7টা কালার, সাদা রশ্মি তো থাকেই, সাদা রশ্মি থেকে কি হয়? 7টা কালার হয়। 7টা কালারের মধ্যে কোন কালারটা নাই? কালো কালারটা নাই। সাদা কালার কিন্তু আছে, সাদা রশ্মিটাই কিন্তু 7টা কালার হয়, 7 ভাগে ভাগ হয়। কালকে কে জানি কমেন্টে ভুল করছিল, আমি কিন্তু ফলো করি না, তা না, ফলো করি, যে সাদা কালার বলছিল, কে জানি। সাদা কালার না, কিন্তু সাদা রশ্মিটাই ভাগ হয় 7টা কালারে বিচ্ছুরণের মাধ্যমে। আচ্ছা, সরু প্রিজমের ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা, আমরা মেইন সূত্রটা কি শিখছিলাম ভাইয়া? মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল বাই 2 সাইন এ বাই 2, তাই না? মানে এটা তো সমবাহুর ক্ষেত্রে শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা, অন্যগুলোর ক্ষেত্রে তো শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা না, এটা শিখছিলাম। বাট যখন প্রিজমের কোণটা অনেক ছোট হয়ে যায়, যেমন সমবাহুর কোণ কত? প্রিজম কোণ 60 ডিগ্রি না? তো প্রিজমের কোণটা যখন 4 ডিগ্রি, 6 ডিগ্রি, মানে এরকম 3 ডিগ্রি ছোট হয়ে যায়, তখন আর এত বড় সূত্র আমরা অ্যাপ্লাই করি না।
এত বড় সূত্র আর আমরা অ্যাপ্লাই করি না, কারণ তখন sin a/2 এর মানটা অনেক ছোট হয়ে যায়, অনেক কমে যায়, তখন আমরা এই সূত্রটা অ্যাভয়েড করি। সৌর প্রিজমের ক্ষেত্রে একটা আলাদা সূত্র আছে, আলাদা সূত্রটাই এখন শিখবো। ডেল ইকুয়াল টু, ডেল মানে তো বিচ্যুতি কোণ, বুঝতেছই, এ মানে বিচ্যুতি কোণ, এ মিউ মাইনাস 1, এটা হলো সৌর প্রিজমের জন্য স্পেশাল, এটা স্পেশাল কেস, ঠিক আছে, এটা স্পেশাল কেস। কেন? কারণ ওই যে প্রিজম কোণটা তখন অনেক কমা যায়, 4 ডিগ্রি 6 ডিগ্রি 2 ডিগ্রি, তুমি 4 ডিগ্রি 6 ডিগ্রি 2 ডিগ্রি দিয়ে দেখো জিনিসটা আসলে আর মানে মানে কাউন্টেবল হয় না, ঠিক আছে, প্রায় কাছাকাছি চলে আসে, তখন আর এটা ভ্যালিডিটি বহন করে না, তখন যায় স্পেশাল কেস। একমাত্র সরু মানে কোণটা যদি খুব নগণ্য হয় প্রিজম কোণটা, তখন ডেল ইকুয়াল টু এ ইন্টু মিউ মাইনাস 1, মিউ কি এ কি প্রতিসরণ, তোমার মিউ কি প্রতিসরণাঙ্ক, ডেল কি এ হলো প্রিজম কোণ, এ কি ডেল কি, ডেল হলো বিচ্যুতি কোণ। বুঝাইতে পারছি? এটা একটু মনে রাখো, এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, এটার ম্যাথও আছে সৌর প্রিজম যদি হয়, ঠিক আছে, একটু সূত্র তো মনে রাখতেই হবে কষ্ট করে নতুন চ্যাপ্টার পড়লে, ঠিক আছে। আচ্ছা, আজকে কি কয়টা পড়াবো? 30টা পরে শেষ করে দিব? কয়টা বাজে? আচ্ছা, আর একটু পরে আলিফ ভাই একটু পরে আসবে আবার। যাই হোক, প্রতিসরণাঙ্ক এত এত, পানি ও কাছে আলোর বেগের অনুপাত কত? ক্লাস কি বোরিং লাগতেছে, কঠিন লাগতেছে? কঠিন লাগলে পড়াবো না, আর কঠিন লাগার কথা না। আচ্ছা দেখো, এটা 9-10 এর টপিক ভাই, এটা 9-10 এর টপিক। 9-10 এ যারা ভালো মতো প্রতিসরণ পড়ে আসছো তারা জানো, তাও আমি একটু আবার রিপিট করি, মনে করে দেখো 9-10 এ কি করছিলাম মনে আছে? এ মিউ বি, এটাকে লিখছিলাম এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক, মনে আছে? এটাকে কি বলে বলো? এর সাপেক্ষে বি এর প্রতিসরণ, এর সাপেক্ষে বি এর প্রতিসরণ, মনে আছে? এর সাপেক্ষে বি এর প্রতিসরণ বলে। তাহলে এর সাপেক্ষে বি এর প্রতিসরণ, তাহলে এর সাপেক্ষে বি এর প্রতিসরণকে কি লেখা যায়? মিউ, মিউ কি লেখা যায় বলো দেখি, তোমাদের মনে আছে কতটুকু? মিউ বি ডিভাইডেড বাই মিউ এ লেখা যায় না? লেখা যায় না? এটাকে এইভাবে লেখা যায় কিনা বলো? মিউ বি ডিভাইডেড বাই মিউ, ছোটবেলায় শিখছো না? 9-10 এ যদি ভালো মতো পড়ে থাকো প্রতিসরণ, আর স্কিপ করলে তো বলার কিছু নাই। এটাকে বলা হয় এর সাপেক্ষে বি এর প্রতিসরণ। প্রথমে যে অক্ষরটা লিখি তার সাপেক্ষে, এর সাপেক্ষে বি এর প্রতিসরণ, প্রথমে সবসময় এটা হবে মিউ বি বাই এ। এটা ইকুয়াল টু কি লেখা যায় জানো? যদি আলোর বেগের সাথে সম্পর্ক করি তাহলে উল্টা হয়। এখানে মিউর সাথে কি মিউ বি বাই মিউ এ আছে না, প্রতিসরণের সাথে বেগের সম্পর্কটা উল্টা, এটার সাথে এটার উল্টা সম্পর্ক। উল্টা যদি সম্পর্ক হয় কোনাকুনি যাবে, তাহলে সিবি, আবার এটা কোনাকুনি যাবে সিএ, উল্টা সম্পর্ক, ঠিক আছে, উল্টা সম্পর্ক। তো দেখো এখানে সবকিছু দেওয়া আছে, এখন অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা অঙ্কটা করি। এতটুকু কি বুঝতে পারছো? ফার্স্টে বুঝো যে এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক মানে কি মিউ বি ডিভাইডেড বাই মিউ এ, এটা আগে হবে এরপর এটা হবে। আর এটা মিউর সাথে আবার আলোর বেগের সম্পর্ক প্রপোর্শনাল। এগুলো 9-10 এ ছিল, ঠিক আছে, ছিল। যারা ভালো মতো পড়ছো তারা, যারা স্কিপ করছো তারা তো কিছু বলার নেই। আচ্ছা, তাইলে এখানে কি বলছে? পানি ও কাচে আলোর বেগের অনুপাত কত? তো পানি ও কাচ, পানির ক্ষেত্রে সি ডাব্লিউ ধরি আর কাচের ক্ষেত্রে সি গ্লাস ধরলাম। তাইলে পানির ক্ষেত্রে সি ডাব্লিউ ধরি, কাচের ক্ষেত্রে সি গ্লাস ধরলাম। এখন মিউ দেওয়া আছে, তাহলে মিউ কি হবে? কোনাকুনি ডিফারেন্ট হবে না, উল্টা যাবে না? তাহলে এটা মিউ ডাব্লিউ আর মিউ গ্লাস, ঠিক আছে, তাই তো, তাই হবে না? তাহলে মানগুলা বসাও। মিউ গ্লাসের মান কত দেওয়া আছে? গ্লাস হলো কাচ, পরেরটা 3/2, আর এখানে কত দেওয়া আছে? 4/3। দেখো ঠিকঠাক ভাবে লিখতেছি কিনা, এখানে লাইট আসে তো বুড়ো হয়ে গেলে আবার সমস্যা। আচ্ছা, তাহলে কত আসলো? 3/2 গুণ 3/4, উল্টাবে 9/8, 9:8 কিনা দেখো তো, 9:8, দেখো 9:8, বুঝছো না বুঝো নাই? মিউর সাথে আলোর বেগের ডিফারেন্ট সম্পর্ক, মানে মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এটা মনে রাখো, এটাকে কিন্তু এভাবে লেখা যায় যে, এটা পরে লাগবে আমাদের, পরে ম্যাথ আছে, এর সাপেক্ষে বি এর প্রতিসরণ। 9-10 এ যারা করে আসছো তারা এটা পারো অনেকই, 9-10 এর বেসিক, টপিকটা 9-10 এ ছিল ভালো মতোই। আচ্ছা, এরপরে বলছে কি পুকুরের পানির ভেতর, এটাও 9-10 এ ছিল। পুকুরে, এটা চ্যাপ্টারে মিল আছে 9-10 এর। পুকুরের পানির ভিতর মাছকে কিছুটা উপরে দেখা যাওয়ার জন্য আলোর ঘটনা কি মনে আছে? 9-10 এ যে ছিল মাছ, ওই যে আপনি বড়শি দিয়ে মাছ ধরতে, মাছটা এখানে আছে, তুমি এখানে যা বড়শি দিয়ে মানে এখানে যা বাড়ি মারলা, কিন্তু মাছটা আসলে এখানে নেই, মাছটা নিচে আছে, তাহলে কি প্রতিসরণ,
কোনটা বলো তো? প্রতিসরণ। বা তুমি এটা ভালো উদাহরণ পাবা, তুমি যেটা বালতির জলের মধ্যে একটা কয়েন, পয়সার কয়েন যদি ফালাই দাও, তুমি দেখবা কি জিনিসটা উপরে উঠে আসে, তুমি ভাববা কি এখানে মনে আছে, হাত দিবা দেখবা নাই, নিচে আছে। বুঝতে পারছি? মানে জিনিসটা উপরে, মানে জিনিসটা আসে নিচে, মানে আসে নিচে, বাট আমাদের কাছে রিফ্লেক্ট করে দেখায় উপরে। বুঝতে পারছি? হ্যাঁ, উপরে দেখা যায়। প্র্যাকটিক্যাল করে দেখতে পারো। আচ্ছা আচ্ছা, আতসী গাছের এটা দেখছো না? এটা কি হবে বলো? এটা আতসী গাছ দেখা কি বুঝতেছো বলো তো? সরল অনুবীক্ষণ যন্ত্র। বইলে আসছিলাম আমি যে আতসী গাছের অপর নাম কি? সরল অনুবীক্ষণ যন্ত্র, তাই তো? সরল অনুবীক্ষণ যন্ত্র, এটা ফার্স্টে মাথায় আসতে হবে। বলছে বিবর্ধন, তো সরল অনুবীক্ষণ যন্ত্রের সূত্র লিখে ফেলি। সূত্র কি? বিবর্ধনের 1 প্লাস ডি বাই এফ, নো ডাউট অ্যাবাউট ইট। ঠিক আছে, তাহলে 2.60 মান বসাও, বিবর্তন দেওয়া আছে। বের করতে বলছে কত? কাচের লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে 0.2 সেন্টিমিটারই বের করবো না, সমস্যা নেই। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বটা বের করতে বলছে ডি। বের করো। এখন 2.60 থেকে 1 গেলে থাকে কত? 1.60 ইন্টু 0.2 ইকুয়াল টু ডি। এটা যদি গুণ করো, এটা গুণ করলে ইজি, 0.32 আসবে। 16 দোকানে 32, 0.32 আসবে। হ্যাঁ, 0.32। আরেকটা নাম বলছিলাম, সেটা হলো বিবর্ধক কাচ। বিবর্ধক কাচ, বিবর্ধক কাচ, বিবর্ধক কাচ। ওরে সুন্দর খোদা, 89 জন হইছে। কমে গেছে কোন সময়? আমি তো এটাই দেখিনি। নাইস। থাক থাক, তোমরা বুঝতেছো না, শেষ করে দিই। 30 নাম্বার পর্যন্ত গেলে শেষ করে দিব, যাও। আচ্ছা, এটা কই? এটা আছে না? আচ্ছা, এটা হলো ছোটবেলার সূত্র। ছোটবেলার সূত্র, এই অঙ্ক তোমরা। আচ্ছা, উত্তল লেন্স। আচ্ছা, একটা জিনিস বলি, 93 কি? আচ্ছা, 93 জন আছে আর কি, না? আচ্ছা, বিবর্তক আছে। আচ্ছা, 80 ভাই, 80। আচ্ছা, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 12 সেন্টিমিটার। একটা জিনিস মনে রাখবা, উত্তল লেন্স মানে কি ছিল? অবতল দর্পণ। ওদের ক্ষেত্রে ফোকাস দূরত্ব কি হয়? অবতল দর্পণ। ওদের ক্ষেত্রে ফোকাস দূরত্ব কি হয়? পজিটিভ হয়। মনে রাখবা, ওদের ক্ষেত্রে ফোকাস দূরত্ব কি হয়? পজিটিভ হয়। ওদের ক্ষেত্রে ফোকাস দূরত্ব কি হয়? পজিটিভ হয়। আর যদি অবতল লেন্স নেই, তাইলে ফোকাস দূরত্ব কি হবে? নেগেটিভ হবে। তো উত্তল লেন্সের সাথে অবতল দর্পণ, আর অবতল লেন্সের সাথে উত্তল দর্পণ, এটা তো বইলেই আসছি। তো উত্তল লেন্স নিলে আমাদের এই চ্যাপ্টারে বেশি কাজ উত্তল লেন্স নেই, তো উত্তল লেন্সে পজিটিভ হবে ফোকাস দূরত্ব, তার মানে এটা ফোকাস দূরত্ব কি? পজিটিভ। ছোটবেলার সূত্র মনে করো, 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v। এই সূত্র কেউ জানো না এমন কেউ আসো? আমার তো মনে হয় না। 9-10 যদি পাশ করে থাকো বৈধভাবে, অবৈধভাবে করলে সেটা আলাদা ব্যাপার। বৈধভাবে তাহলে এই সূত্র সবাই জানি। এই সূত্রের অঙ্কই এটা। এখানে বলছে 3 গুণ আকারের বিবর্ধিত বিম্ব পাওয়া যায়, কিছুই না। আমরা ছোটবেলার সূত্র m ইকুয়াল টু, আমরা চিহ্ন নিব না, মানে মাইনাস চিহ্নটা দিব না, শুধু মান নিব v/u। এটা শিখছি না? তাহলে বসাও, 3 গুণ আকারের বিবর্ধিত 3 ইকুয়াল টু v/u। চিহ্ন নেই, চিহ্ন নিব না, আমরা প্রকৃতি নির্ধারণ করব না। v ইকুয়াল টু মান নিয়ে কাজ করব, v ইকুয়াল টু 3u। এটার মধ্যে বসায় দাও, দেখো খেলা শেষ। এই অঙ্ক তো না পারার কিছু নাই, এই চ্যাপ্টারে অনেক অঙ্ক আছে, তুমি পারো। তাহলে 1/f মানে কি? 1/12। কেন প্লাস বসাইছি? কারণ উত্তল লেন্স। উত্তল লেন্স মানে কি? পজিটিভ। আচ্ছা, ইউ কত? ইউ তো ইউই। আর ভি কত? ভি কে 3u বানাইছি। 3u এই যে দেওয়া আছে 3 গুণ আকারের বিপরীত, এগুলো বাচ্চা পোলাপাইনের জিনিস, কইরা দেওয়া অপমানযোগ্য। 1/12 ইকুয়াল টু 3u, 3 একে 4 হবে, 4 12 48, 48 ভাগ 3 কত হয়? 16। সরি 48 না, সরি দাঁড়াও, 4 12 48, 48 ভাগ 3 16 না? মাথা গেছে আমার। হ্যাঁ, 16 সেন্টিমিটার। 16 সেন্টিমিটার না? দেখো 8 সেন্টিমিটার কেমনে হয়? এই 8 সেন্টিমিটার হয়। আমি কি যোগ বিয়োগ ভুল করছি? করতে পারি, অনেকক্ষণ ধরে পড়াইতেছি, করাটা অস্বাভাবিক কিছু না। 4 12 48, 48 3 16 48 না? হ্যাঁ, 16। ভয় পাওয়া দিছিল তো। বস্তুর দূরত্ব কত? 16ই তো। হ্যাঁ, এই 16 না? জানাও, 2-4 জন আসো, জানাও। এই থাকা না থাকা একই কথা। 90 জনের ক্লাস, যে ক্লাস নিতেছি, আমার তো মনে হয় না এত ভাইঙ্গা কেউ নিতেছে কোনো জায়গায়। জ্যামিতিক আলোক বিজ্ঞান পাইবা রিসেন্ট আর কি, আগে নিয়ে যেতে পারে ভাইয়েরা।
কই গেলাম গা? 16ই তো, ঠিক আছে, তো উত্তর তো দিছে এখানে সুন্দর। আচ্ছা, অপটিক্যাল টেলিস্কোপে বস্তুর প্রতিবিম্ব হয়, অপটিক্যাল টেলিস্কোপে বস্তুর প্রতিবিম্ব হয়, কি হবে বলো? আমি তোমার একটা কথা বইলা দিছি, যাই দেখতে চায় মানুষ বড় বড় দেখতে চায়, বিবর্ধিত। টেলিস্কোপে বিবর্ধিত, বিবর্ধিত মানুষ কি দেখতে চায়? সবই বড় বড়, ঠিক আছে? ছোটর পর্ব আসবো পরে। আচ্ছা 29 নাম্বার। আচ্ছা এটা তো পারবা, পারবা না? এটা একটু ট্রিকি ম্যাথ। আচ্ছা ট্রিকি ম্যাথ হইলে সমস্যা নেই, আমরা পারবো, কঠিন কিছু না। বের করতে কি বলছে? কাজ সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, কাজ সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, তার মানে কি যার সাপেক্ষে সে আগে থাকে, গ্লাস আগে ওয়াটার পরে। তার মানে এটা মানে কি বলতো? এটা মানে হলো, দেখো এটা মানে কি, এটা মানে কি, এটা মানে কি, মিউ ডাব্লিউ শিখাইছি না একটু আগে, এটা আগে হয় এটা পরে হয়। খালি খালি লাগে, বড় একা একা লাগে। তাহলে প্রশ্নে কি দেওয়া আছে দেখো তো? প্রশ্নে দেওয়া আছে পানির বায়ুর সাপেক্ষে, আচ্ছা সবুজ কালি দিয়ে লিখি তাহলে বুঝছি, বায়ুর সাপেক্ষে দেখো এ মিউ পানি, সরি পানি তো ডাব্লিউ, মাথা গেছে, যে এখানে আসলে ক্যাচাল হয়। লাইট 4/3, এটা বন্ধ রাখবো এরপর থেকে। গ্লাস ইকুয়াল টু 3/2, তাই কি না বলো? এগুলা দেওয়া আছে না? এগুলা দেওয়া আছে না ভাইয়া? এগুলা দেওয়া আছে। তো ভালো করে দেখো, ভালো করে দেখো, পানি বায়ু তো একটা শূন্য মাধ্যমই, বায়ুর সাপেক্ষে দুইটাই একই মাধ্যমে আছে না? তো দুইটা যদি একই মাধ্যমে থাকে, একটা কথা বলে নি, দুইটা যদি একই মাধ্যমে থাকে তাইলে কোনো ক্যাচাল নেই। আর যেটা যদি শূন্য মাধ্যম হয় তাহলে আরো কোনো ক্যাচাল নেই, শূন্য মানেই তো বায়ু ধরি আর কি, বায়ু মাধ্যম হয়, কোনো ক্যাচাল নেই। তো এখানে যদি একটা এ বসাই দিই, কোনো কি সমস্যা হবে? বায়ু মাধ্যমে পানির প্রতিসরণাঙ্ক যেই কথা, শুধুমাত্র পানির প্রতিসরণাঙ্ক একই কথা। বায়ু মাধ্যমে গ্লাসের প্রতিসরণাঙ্ক যেই কথা, শুধুমাত্র গ্লাসের প্রতিসরণাঙ্ক একই কথা। আমরা যাহাই পাই তাহাই বায়ুর সাপেক্ষে বললেও যেই কথা, শূন্যস্থানের সাপেক্ষে বললেও যেই কথা, না বললেও একই কথা। যদি এখানে দুইটা ডিফারেন্ট মাধ্যম হইতো তাইলে এটা সমান লেখা যাইতো না, এটা মনে রেখো, দুইটা একই মাধ্যম তাই লিখে ফেলছি। তার উপরে আবার বায়ু আর শূন্য, কোনো গণা আমরা গণায় ধরি। ওই যে আগে খেলা হইতো না, খেলা হইলে কি হইতো, একজনের রাখতো না, যদি বেজোর সংখ্যা হইতো, জোর সংখ্যা হইলে না দুই দলে ভাগ করে দিতে পারতো, বেজোর সংখ্যা হইলে কি করতো, একজনের হইতো দুধ ভাত। দুধ ভাত কি, তুমি ওই দলেও খেলো এই দলেও খেলো, এই দলে ফিল্ডিং করবা ওই দলে বোলিং করবা, ব্যাটিং করবা, এই টাইপের আর কি, ঠিক আছে? তো বায়ু আর শূন্যস্থানকে আমরা ফিজিক্সে এরকম যে কোনো জায়গায় বসাই দিই আর কি। তো এই জায়গায় হিসাব নিকাশ করো তো একটু, হিসাব নিকাশ করলে কি আসে দেখো তো? আমি তো আবার অঙ্ক পারি না। 2/3, 8/9 আসে নাকি? 8/9, 8/9 আসে, 8/9, বুঝতে পারছো? বায়ু আর কে আমরা এখানে দুধ ভাত ধরি আর কি, 8/9, ঠিক আছে? 30 আয়সা পড়ছে। আচ্ছা এটা দিয়ে শেষ করি তাহলে ক্লাসটা। জটিল অনুবীক্ষণ যন্ত্র কয়টি উত্তল লেন্স দ্বারা গঠিত? এটা দুইটি উত্তল লেন্স দ্বারা গঠিত, পড়াই ফেলছি। এখানে একটু কথাবার্তা বলা দরকার আছে, আমি বলবো এখানে, জন্য রাখছি। একটু কথাবার্তা বলবো, একটু কথাবার্তা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনো, আমাদের পরে অবজেক্টিভ লাগবে, ঠিক আছে? এটা আমরা এটা দিয়ে শেষ করবো আজকে। তা পার্ট 2টা, মানে এখানে কিন্তু অবজেক্টিভ শেষ হয় নাই, 30টা না কিন্তু, ভাইবো না যে ভাই 30টা পরে চলে গেছে, নিয়ে 100টা আছে এখানে আমার স্লাইডে তোলা যতটুকু দিচ্ছি। তো এটা দিয়ে আজকে শেষ করবো। এটা পড়লে অনেকগুলা অবজেক্টিভ পারবা পরের গুলো। জটিল অনুবীক্ষণ দুইটা কি কি দ্বারা তৈরি বলতো? অবজেক্টিভ, আরেকটা কি আইপিস, আরেকটা কি আইপিস, দুইটা না? আচ্ছা অবজেক্টিভ আর একটা আইপিস, মানে অভিলক্ষ্য, বাংলায় লিখি। জটিলের ক্ষেত্রে পড়াই দিছি, একটু একটু মনোযোগ দিয়ে শুনো, এগুলো লাগবে ভাইয়া, পরে কিন্তু আছে তোমাদের মেডিকেল অ্যাডমিশনই আসছে, নিচের কোনটি সঠিক নয়। অভিনেত্র অভিলক্ষ্য, ঠিক আছে? মোবাইল আবার কি হইলো, দাঁড়াও। আচ্ছা এখন অবজেক্টিভ, আচ্ছা নয়ন, অভিনেত্র, একটা মিনিট, একটা জিনিস মনে রাখো, আমরা চোখের সবকিছু, চোখটাকে আমরা কি করি জটিল অনুবীক্ষণ যন্ত্রে? চোখ মানে আমাদের চোখ বড় না বস্তু বড়? যখন আমরা অনুবীক্ষণ যন্ত্রে বস্তু ঢুকাই, এই জিনিসটা মনে রাখো, এভাবে মনে রাখো, এমনি মুখস্থ করে পারবা না। পেঁয়াজের শল্ক বা যে কোনো কিছু, আরো জটিল কিছু জিনিস, মানে একদম ক্ষুদ্র একটা জিনিস ঢুকাই না? অভিলক্ষ্য মানে কি, লক্ষ্য বস্তু না? ক্ষুদ্র জিনিস ঢুকাই কিনা, তার থেকে আমাদের চোখ বড় কিনা? চোখটা কিন্তু এত বড়, এতখানি জায়গা ধরে আছে, যাই হোক আমি তো বায়োলজি কম পারি, যাই হোক চোখটা তো বড়, বস্তু থেকে চোখটা তো বড়, এটা তো মানো। তাহলে আমাদের চোখ বড়, নেত্র মানে তো আইপিস, চোখ বড়, বস্তু ছোট, তাই না? যেটাকে দেখবো, তাইলে
অভিনেত্রের সবকিছুই বড় বড় অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে। অভিনেত্রের চোখ দিয়ে চোখ বড় মানে সব বড়, চোখের সব বড়। চোখ বলতে কার বড়? আইপিসের সবই বড়। কার ক্ষেত্রে? অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে। কথাটা মনে রেখো। ফোকাস দূরত্ব, ফোকাস ডিস্টেন্স বড়, উন্মেষ বড়। কালকে আমরা উন্মেষ নিয়ে আলোচনা করব, উন্মেষ কি না কি। তোমরা অনেকেই জানো না উন্মেষ কি, আমি উন্মেষ নিয়ে কালকে আলোচনা করব, এখন বলতেছি না। উন্মেষ বড়। আমার খালি এটুকু বুঝো, অনুবীক্ষণ যন্ত্রে যখন আমরা দেখি তখন ছোট বস্তু দেখি না, চোখের থেকে ছোট বস্তু দেখি কিনা, যে জন্যই তো অনুবীক্ষণ যন্ত্র। চোখের সমান হলে তো এমনি দেখতাম, অনুবীক্ষণ যন্ত্র লাগে না। তো চোখ বড় মানে তার সব বড় অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে। আর অভিলক্ষ মানে লক্ষ্য বস্তু, তার সবকিছু ছোট ছোট। কি কি ছোট ছোট? ফোকাস ডিস্টেন্স, এটা কিন্তু আসছে মেডিকেলে, আমি কিন্তু এমনি এমনি পড়াইতেছি না যে ভাইয়া বেশি ডিটেলস পড়াইতেছেন না, এগুলো আসছে। ফোকাস ডিস্টেন্স বৈশিষ্ট্যই আসে তোমাদের অনুবীক্ষণ। আচ্ছা, ডাক্তাররা অনুবীক্ষণ যন্ত্র থেকে কিন্তু বেশি কোশ্চেন করে। কেন করে? তাদের অনুবীক্ষণ যন্ত্রগুলো নিয়ে সারাদিন তোমরা যারা মেডিকেলে ভাইয়া পড়াচ্ছে তাদেরকে জিজ্ঞেস করো, তাদের এগুলো নিয়ে কাজ করতে হয়। উন্মেষ তো যেটা মানুষের কমন টপিক, সেটা তো দিবেই। উন্মেষ ছোট, সবই ছোট ছোট। উন্মেষ নিয়ে কালকে আলোচনা করব। কথা বুঝাইতে পারছি? এখানে উন্মেষ কোচিং সেন্টারের কথা বলা হইতেছে না, এখানে উন্মেষ একটা আমাদের লেন্সের একটা বৈশিষ্ট্য, সেটার কথা বলা হইতেছে। যাই হোক, সেটা আমি কালকে বলবো। তো কথা হলো, অভিলক্ষের সবকিছুই ছোট ছোট, অভিনেত্রীর সবকিছুই বড় বড়। কখন? তো এটা তো আসেই জটিল অনুবীক্ষণ যন্ত্রে। সরল অনুবীক্ষণ যন্ত্রে দুইটা লেন্স নাই, তো অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে সেটা কোন অনুবীক্ষণ যন্ত্র? অবশ্যই জটিল। ঠিক আছে? আচ্ছা, এই কথাটা মনে রাখবা, এই কথাটা ভালো করে মাথায় সেট করছো তো? এটা কিন্তু আসছে মেডিকেল, আমি আবার বলছি। অভিনেত্রের সবকিছুই বড় বড়, অভিলক্ষের সবকিছু ছোট ছোট। কখন? অনুবীক্ষণ যন্ত্র। অবশ্যই সেটা জটিল হবে, কারণ সরলে তো দুইটা লেন্স নাই, উত্তর লেন্স নাই, একমাত্র জটিলে আছে। টোটালি মনে রাখবা, এটার উল্টাটা হবে দূরবীক্ষণ যন্ত্রে। প্যাচ লাগায়ও না, প্যাচ লাগায়ও না, আটকায় যাবা কিন্তু। উল্টা, তার উল্টা হবে, এটার সব উল্টা হবে। খাতার মধ্যে ভালো করে লেখা রাখো, খাতার মধ্যে ভালো করে লিখে রাখো যে জটিল অনুবীক্ষণ যন্ত্রে যা যা ঘটে তার উল্টাটা ঘটবে, মানে অভিনেত্র অভিলক্ষে যা যা ঘটে দূরবীক্ষণ যন্ত্রে তার উল্টাটা ঘটবে। এটা মনে রাখা সবচেয়ে সহজ, নয়তো তুমি পরীক্ষার হলে প্যাচ খেয়ে যাবা। যেগুলো মেডিকেলের কোশ্চেন দেখছি যে আসছে এই টাইপের, প্যাচ খেয়ে যাবা পুরোপুরি। নর্মালি আবারও বুঝো, অনুবীক্ষণ যন্ত্র, জটিল অনুবীক্ষণ যন্ত্র, এটা তো একটা অনুবীক্ষণ যন্ত্র, তার মধ্যে জটিলের মধ্যে দুইটা লেন্স থাকে। অভিলক্ষ অভিনেত্র, নয়ন বড়, চোখ বড়, বস্তু ছোট। সো নয়নের সবকিছুই বড় বড়, উন্মেষ হোক, ফোকাস যাই হোক, সবকিছু বড় বড়। অভিলক্ষের সবকিছুই ছোট ছোট। বা যখন সেটা দূরবীক্ষণ যন্ত্র, তো দুইটা উত্তর লেন্স থাকে, দূরবীক্ষণ যন্ত্রে গেলে সেটা উল্টা হয়ে যাবে। দূরবীক্ষণ যন্ত্রে গেলে সেটা উল্টা হয়ে যাবে। উল্টা হয়ে যায় কেন, এটার কথাটাও বলে দিই। তুমি যখন দেখো বড় বড় ছায়াপথ, গ্যালাক্সি, আমরা দূরবীক্ষণ যন্ত্রে কি দেখি? অ্যাকচুয়ালি বড় বড় বস্তু দেখি না, আমাদের থেকে বড় বস্তু দেখি না, ছোট বস্তু দেখি। এটা মনে করো, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা দেখি ছোট বস্তু, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি আমাদের চোখের থেকে বড় বস্তু দেখি না ছোট বস্তু দেখি? বলো, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে কি আমরা ছোট বস্তু দেখি, না আমাদের চোখের থেকে বড় বস্তু দেখি? দূরের জিনিস দেখি, মানে কি অনেক বড় জিনিসটাকে আমরা কাছে না দেখি, তাই তো? অনেক দূরের জিনিসগুলো কি বড় বড় না? উল্কা মুলকা হাবি জাবি কত কিছু আমাদের চোখ থেকে বড় বড় কিনা? এই জন্য দূরবীক্ষণ যন্ত্রে উল্টা কাহিনী ঘটে যায়, অভিনেত্রটা হয়ে যায় ছোট, অভিলক্ষটা হয়ে যায় বড় দূরবীক্ষণ যন্ত্রে। কারণ চোখের থেকে তখন আমরা বড় জিনিস দূরবীক্ষণ যন্ত্রে দেখি, আর অনুবীক্ষণ যন্ত্রে দেখি উল্টা জিনিস, যে ছোট ছোট জিনিসগুলোকে আমাদের চোখের থেকে ছোট ছোট জিনিসগুলোকে অনুবীক্ষণ যন্ত্রে দেখি। সেই জন্য অভিলক্ষ হয় ছোট, অভিনেত্র হয় বড়। বুঝাইতে পারছি? এর চেয়ে সহজ করে আর মনে রাখাইতে পারবো না, ঠিক আছে? এটা সবসময় প্যাচ লেগে যায়, সো এটা যাতে মনে থাকে, ঠিক আছে? আর সবকিছু আমরা বড় বড় দেখি, বিবর্ধন হোক, অপটিক্যাল টেলিস্কোপ হোক, দূরবীক্ষণ যন্ত্র হোক, অনুবীক্ষণ যন্ত্র, সবই কি বিবর্ধিত দেখি। সবই মানুষ কি দেখতে চায়? সবই বড় বড় দেখতে চায়, ঠিক আছে? এইটুকু মনে রেখো। সরল অনুবীক্ষণ যন্ত্রের দুইটা সূত্র আছে, m=1+d/f। তারপরে দূরবীক্ষণ যন্ত্রে ফোকাস দুইটা যোগ করে ফোকাস দূরত্ব বের করি, বিবর্ধন দুইটা গুণ করি জটিল অনুবীক্ষণ যন্ত্রে। আবার তোমার দূরবীক্ষণ যন্ত্রে কি করি? f অবজেক্টিভ ডিভাইডেড বাই f আইপিস বের করি। তো এগুলো মনে রাখো, ঠিক আছে? এগুলো মনে রাখো। পরের ক্লাসে আমরা বাকিটুক 30-এর পরে থেকে শুরু করবো না, কার্টন এতটুকু আগে গিলো কষ্ট করে, পরে বাকিটুক আগাবো না। আর হ্যাঁ, শুরুতে কিন্তু আমি ভুলে মনে হয় বাস্তব লেখা ফেলছিলাম সোজার সাথে, সোজা মানে কিন্তু অবাস্তব, এটা ঠিক করে নিও, পরে আবার বইলো না ভুল বলছি, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, ঠিক আছে? আর তোমাদের রেসপন্স নিয়ে মোটেও খুশি হইনি, ঠিক আছে ভাই? 100 জনের নিচে ক্লাস। ধন্যবাদ সবাইকে।